পেটি আছে, কত 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 না অনেকই তো, তাই না? 60% ক্রস করেছে, 60%, 26 জনের 16 জন কম না। যাই হোক, অনেকে হয়তো রাস্তাতেও আছে। আমরা একটা ডেটাবেস করেছিলাম, নাম কি বলেন তো? ডিবি বেসিক ওপি ব্যাচ 10 ইউজার টেবিলে আমরা ডাটা দিচ্ছিলাম, সেখান থেকে ডাটা তুলে ডিসপ্লেও করাচ্ছিলাম, এডিট ডিলিট করারও চেষ্টা করছিলাম। লোকাল হোস্ট বেসিক ওপি ব্যাচ 10, আমরা যাচ্ছিলাম কোথায়? ইউজারে এখানে কাজ করেছি। গতদিন পর্যন্ত যেটা হয়েছিল, ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাচ্ছিল, রাইট? ডিলিট প্রেস করলে ডিলিট হচ্ছিল, এডিট ডিলিটটা প্রেস করেন না তো ডিলিট হয়ে যাবে। জানেন না স্যার কোনটা ডিলিট লেখা যায়, কিন্তু আমারটা নিচের কলাম, নিচের রোয়ের একটা কলাম দিতে গেছে, আপনি ভুল করেছেন কথা, আপনারা এইটাই নিচে তাহলে তো আর হলো না, আপনি দেখতে ভুল করেছেন। তাহলে ঠিক আছে, দুইটার একটা হতে পারে। এখানে তো কনফিউশনের কোনো কিছু নেই। আমার প্রথম ডাটাটা কি ছিল? প্রথম ডাটাটা ছিল শাহিল, তাই সেটাই তো গেছে, তাই না? আলিফ শো করছে, একটু দেখি, শাহিল আলিফ শো করছে, ওকে। যাই হোক, আর আরেকটা জিনিস কি ছিল, আমরা যখন এডিট করতে যাচ্ছিলাম, এডিট করতে গিয়ে এই ডাটাটা ফর্মের মধ্যে আমরা নিয়ে আসতে পারছিলাম। আমি আজকে একটু জাভাস্ক্রিপ্ট পড়াতে চেয়েছিলাম, যাই হোক জাভাস্ক্রিপ্ট আজকে 16তম ক্লাস না? আচ্ছা ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট করব আমরা। তাহলে এই প্রবলেমটা সলভ করি। অ্যাকচুয়ালি এমন একটা ক্লাস অত্যন্ত ইম্পর্টেন্ট, জাভাস্ক্রিপ্ট যদি ধরি সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বেসিক লেভেলটা। ইনফ্যাক্ট জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আজকে শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, আমি যদি কোডিংনেটর ফ্রেমওয়ার্ক ধরি, এটা যদি কেউ মিস করে তার মানে কি পরবর্তী সবগুলো ক্লাসের উপরে। তো না, ক্লাস তো করতেই হবে, 16 জন আসছি, আমি 17 জন। বিপজ্জনক কথা, বেসিসে গিয়ে বললে তো ওরা বিব্রত হবে। হ্যাঁ, ভিডিও তো থাকবেই, পাশাপাশি একটু সাপোর্ট করতে হবে আপনাদের, হ্যাঁ, যারা যারা আসে নাই। না, আমি 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 জাভাস্ক্রিপ্টেই বেশি কমফোর্টেবল থাকবো, কারণ ফ্রেমওয়ার্কটা এরকম যে আমাদের হাতে যে সময়টা আছে, আমি যা শেখাতে চাচ্ছি, আমি একেবারে নর্মাল ওয়েতে যাচ্ছি, তাই না? আমি কোনো প্রেশার দেই না কিন্তু ক্লাসে, রাইট? যে ওভারলোড এরকম হয় কখনো? হয় না, না? একেবারে স্বাভাবিক ওয়েতে যায়, এরকমই যাবে। যদি আজকে না শুরু করি, পরের দিন শুরু করি, হয়তো একটা ক্লাসে কিছুটা ওভারলোড নিতে হবে, একটা বা দুইটা একটু ওভারলোড থাকবে। এই যা, এই কষ্টটা তো সহ্য করতে পারবেন না? দেখবেন না আপনি, দেখবেন। হ্যাঁ, একটা ব্লগ তৈরি করা শেখাবো, একটা ই কমার্স শেখাবো, এবং দুইটাই শিখবেন, রাইট? হ্যাঁ, ওটাও আসবে, জটিল কিছু না, এগুলো কোনো কিছুই জটিল না, আপনারা নিজেরাই করে নিয়ে এসে দেখাবেন। আমি ভিডিও আছে, ক্লাস ওয়ার্ক আছে, কোরআন আছে, সব আছে। তো সবই আপনারা পারবেন, ওকে, জটিল হবে না, জটিল হবে না, সবকিছুই নর্মাল ওয়েতে গেলে দেখবেন যেন আপনারাই করে নিয়ে আসছেন। এখন এরকম মনে হচ্ছে, বাট যখন ম্যাচুরিটি আসবে তখন এখন যে ক্লাসগুলো লাইক
20টা 25টা 30টা মনে করেন, 30টা ক্লাসের পরে প্রত্যেকটা ক্লাস আগেকার 3টা ক্লাসের সমান। তার মানে আপনারাও করবেন, আমিও করব, মিলিয়ে কাজ চলবে, রাইট? সো অনেক অনেক কিছু ওখানে শেখা হয় একটা ক্লাসে, প্রতিটা ক্লাসে। প্রথমের দিকে এনভায়রনমেন্ট বোঝা, আমার কথাবার্তা বোঝা, তাই না, আবার সিনটেক্স বোঝা, সব কিছু মিলিয়ে ধরার সময়টা একটু দিতে হয়, রাইট? প্রথম দিন থেকেই যদি আমি দৌড়ানো শুরু করি, অনেকে হয়তো পিছিয়ে যাবে, রাইট? তো বেসিকটাতে একটু সময় বেশি দেওয়া হচ্ছে। যখন আমাদের ম্যাচুরিটি চলে আসবে, দেখবেন যেন আমরা সবাই পারছি, ওকে? বাট ওই সময়টাতে হোমওয়ার্ক করতে হবে প্রচুর, ওকে? আচ্ছা, কারণ লোড থাকবে অনেক বেশি। ক্লাস কন্টেন্ট, ক্লাসের আলোচনার যে বিষয়টা, যে আমি যেটা করব, আমি তো এখন প্র্যাকটিস ওয়ার্ক দিতে পারি না, তাই না? কারণ আমরা কাজ শিখি না। কাজ শিখলে তো প্র্যাকটিস ওয়ার্ক দিতে পারবো, এবং কাজ যখন শিখবো, একটা দেখাবো, দ্বিতীয় কাজটা তো আপনাদের করতে বলবো। তার মানে আপনাদের লোডটা বাড়বে। ক্লাসে যখন আপনারা কাজ শিখতে থাকবেন, কাজ করার বিষয়টা, ক্লাসে বসে কাজ করার বিষয়টাও বেড়ে যাবে, হোমওয়ার্ক করার বিষয়টাও বেড়ে যাবে। যাই হোক, আচ্ছা, উপস্থিতি একেবারে কম না। আমি এডিটের কাজটা সেরে নিই, এডিটের কাজটা সেরে নিয়ে আমি পরের দিকে আগানোর চেষ্টা করি। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত এসেছিলাম। আমি এডিট লিংকে ক্লিক করলাম এবং কিভাবে আমি ডাটাটা ডিসপ্লে করালাম, এই অংশের পরে কিভাবে আপডেট করাবো সেটা দেখো। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রজেক্টের নাম ওপিতে আছে না, বেসিকে আছে, বেসিক ও ব্যাচটা। ভিউ ইউজার, তো সবাই এখানে যায় যে আমরা যখন ইউজার ভিউ করে ডিসপ্লে করিয়েছি, রাইট? দুইটা অ্যাকশন ছিল এখানে, এডিট আর ডিলিট। আমি যখন ডিলিট প্রেস করছি, যাচ্ছি কোথায়? delete.php তে ইউজার আইডি হিসেবে ইউজার আইডিটা প্যারামিটারে পাস করছি, রাইট? ইউআরএল দিয়ে পাস করছি। আমরা যাচ্ছি delete.php তে, delete.php, delete.php তে এসে ইউজার ক্লাসের অবজেক্ট তৈরি করা হচ্ছে, ইউআরএল থেকে ইউজার আইডিটা গেট করা হচ্ছে, এবং delete ইউজার ফাংশন কল করছি আইডিটার মাধ্যমে, delete from trivial user where user id equal this। এখানে যে ইউজার আইডি হচ্ছে আমাদের টেবিলের যে ইউজার আইডি, ওই ইউজার আইডি কোড আছে। এই ইউজার আইডিটা যেটা আমি ক্লায়েন্ট থেকে পাঠিয়েছি, আর এই ইউজার আইডিটা হচ্ছে টেবিলের ইউজার আইডি, দুটো মিলতে হবে। মিলে গেলে ওইটা এসকিউএল এ লেখা হয়েছে, আমি যখন মাইএসকিউএল এ রান করব তখন সে ডিলিট করে দেবে, রাইট? আবার যখন এখান থেকে আমি ফেরত যাব ভিউ ইউজারে, ভিউ ইউজারের একেবারে উপরে গিয়ে আবার কি করা হচ্ছে? আবার সিলেক্ট অল ইউজার বলা হচ্ছে, তাই না? ডেটাবেজে যতগুলো ইউজার আছে তুলে এনে রেজাল্টে রাখা হচ্ছে, এবং সেটাকে আবার হোয়াইল লুপ দিয়ে ভেঙে প্রিন্ট করে দেওয়া হচ্ছে, রাইট? একটা থাকলে একলা, না থাকলে নাই, ওকে? এবার যখন আমি এডিটে প্রেস করছি, সিমিলার ভাবে আমি edit.php তে যাচ্ছি এবং ইউজার আইডিটাও পাস করছি। আমাকে আগে এডিট করার আগে তাকে এডিট মুডে নিতে হবে, দেন ডাটা চেঞ্জ করতে হবে, তারপর আপডেট করাতে হবে। তো আমি edit.php তে যাচ্ছি এখন, edit.php। এখান থেকে নিয়ে কি করা হয়েছে? হ্যালো, হ্যাঁ বুঝলাম। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন প্লিজ? সরি, এরশাদুল্লাহ। ওকে, আপনার ইমেলটা সম্ভবত আমাদের যে সিস্টেম ইঞ্জিনিয়ার উনি অসুস্থ আছে, তো দেখি আমি আবার নক করবো। আমাদের সিস্টেম ইঞ্জিনিয়ার উনি নেই, উনি যা সাপোর্টে যিনি আছেন এখন, তাকে আমি ইমিডিয়েটলি আপনার ইমেলটাতে রেসপন্স করার কথা বলে দেবো, ঠিক আছে?
এখান থেকে কি করা হচ্ছে, আইডিটা নিয়ে নিচ্ছি ইউআরএল থেকে, সিলেক্ট ইউজার বা ইউজার আইডি আমি করছি, তারপরে রেজাল্ট যখন আসে আমি যখন ডেটাবেস থেকে সিলেক্ট করে নিয়ে আসি পার্টিকুলার আইডি ধরে, তখন তো রিটার্ন করবে কি একটা রো, তাই না? এই রেজাল্টটা কি রিসোর্স লোকেশন। এডিট ইউজারে যখন যাচ্ছি, আমি যখন আইডি দিয়ে সিলেক্ট করেছি তখন কি একের অধিক রো আসবে? একটাই তো রো আসবে। তাহলে কি হোয়াইল লুপ দিয়ে চালানোর দরকার আছে? আমি যে রো বের করি, আমি প্রথমে গতদিন যেটা বলেছিলাম যে ডাটা প্রথমে কি, এটা ডেটাবেস, ডাটা পাঠাই কোথায়? রিসোর্স লোকেশনে। প্রথমে সার্ভার রিকোয়েস্ট করে এর কাছে, ডিবির কাছে। এটা কিন্তু ডিবির একটা অংশ, রাইট? সার্ভার রিকোয়েস্ট করে ডিবির কাছে, ডাটাটা চলে আসে রিসোর্স লোকেশনে, আইডিটা পাঠিয়ে দেয় সার্ভারের কাছে। আবার সার্ভার কি করে, সার্ভার ফাংশনের মাধ্যমে, যে মাইস্কুয়েল ফেচ অ্যারে অথবা মাইস্কুয়েল ফেচ এসওর মাধ্যমে, এটা যদি অনেকগুলো রো থাকে এখানে, সে লুপ চালিয়ে প্রতিবার এখানে আসে এবং আইডি ধরে ধরে ডাটা নিয়ে যায়। যদি আমি জানি যে আমার এখানকার টেবিল থেকে ডাটা একটা রো, এখানে অনেকগুলো রো আছে এবং কলাম আছে, একটা রো এখানে এসেছে, তো আমার কি লুপ চালিয়ে নেওয়ার দরকার আছে? একবার মাইস্কুয়েল ফেচ এসও বললেই ডাটাগুলো চলে আসে। এবং রেজাল্টের মধ্যে এই যে ইউজার ইনফোর মধ্যে সেটা আছে, এবং ইউজার ইনফো মধ্যে ডাটাগুলো কিভাবে আছে আমি সেটাও দেখিয়েছিলাম। ইউজার ইনফোর মধ্যে ডাটাগুলো নরমালি ইন্ডেক্স আকারে আছে, এই যে ডেটাবেজের যে ফিল্ডগুলোর নাম সেই অনুযায়ী এখানে অ্যারে আকারে পাওয়া যাচ্ছে। তো আমরা ওই অ্যারেটাকেই যদি ইনপুট বক্সের ভ্যালুর মধ্যে নিয়ে যাই, ইনপুট বক্সের যে ভ্যালু, ইনপুট বক্সের ভ্যালুর মধ্যে আমি নিয়ে যাই, প্রিন্ট করে দেই, তাহলে কি হবে, তাহলে ওই যে ডেটাবেস থেকে তোলা ডাটাগুলো এখানে এসে ডিসপ্লে করবে। ঠিক আছে না? ডেটাবেস থেকে তোলা ভ্যালুগুলো এখানে এসে ডিসপ্লে করছে। নাও আমি যেটা করতে যাচ্ছি যে ডিসপ্লে ডাটাগুলো আমি চেঞ্জ করব, এবং সেভ বাটন না, এটা হবে কি আপডেট। আমি যখন আপডেট বাটনটা প্রেস করব, আমি যখন আপডেট বাটনটা প্রেস করছি, অ্যাকচুয়ালি আমি এই ফর্মেই এখানে কিন্তু যে অ্যাকশনটা আছে, অ্যাকশনটা চেঞ্জ হবে, সাইন আপ না, এটা ফাংশন অ্যাকশনটা কি হবে, এই পেজই, তাই না? edit.php আমি আমাদের বাটনের নামটা কি, না আমাদের বাটনের নাম হচ্ছে btn। সো আমি যদি এখন এভাবে যাই, if is set post btn, ওকে, তো এখান থেকে কি হবে, ফর্মটা তো সাবমিট হয়ে গেছে। আমাকে কি করতে হবে, obj ফাংশনের নাম কি, আপডেট ইউজার, এবং পাঠিয়ে দিব কি $_ বাটনটা প্রেস করলেই না এখানে ঢুকবে, তাই না? ইজ সেট হবে বাটনটা, দেন এখানে ঢুকবে। নাও আমাকে আপডেট ইউজার ফাংশনটা লিখতে হবে কোথায়, ক্লাসের মধ্যে। ইউজার ক্লাসে যাচ্ছি, না আপডেট আর সেভ তো এক জিনিস না। না, ইনসার্ট হচ্ছে নতুন রো ইনসার্ট হয়, আপডেট কোনো একটা রো ইনসার্ট অবস্থায় আছে তার ভেতরের ভ্যালু চেঞ্জ করে, নতুন রো ইনসার্ট করে, টোটালি ডিফারেন্ট কনসেপ্ট, তাই না? আচ্ছা, তো আমি একটা এসকিউএল লিখছি, এসকিউএলটা লিখছি এভাবে, আপডেট করব কাকে, tvl ইউজার, তারপর
সেট কি করব বলেন, ফিল্ডের নাম ভ্যালু কমা ফিল্ডের নাম ভ্যালু, এভাবে সবগুলো দিয়ে দিতে হবে। দেন লাস্টে গিয়ে হোয়ার আছে কি, হ্যাঁ হোয়ার তো লাগবে। হোয়ার এই যে আমাদের এই যে ডাটা, এখানে একটা বিষয় আছে যে edit.php তে আমরা যখন আপডেট করতে আসি কোন রোটাকে আমি আপডেট করব সেটা তো আমরা জানি না, তাই না? সো যখন আমাদের এই ভ্যালুর মধ্যে ইউজার ইনফো বলছি, ইউজার ইনফোর মধ্যে কি তার আইডিটা আছে না, আছে তো? ইউজার ইনফোর মধ্যে তো সবই আছে, আইডি নেম সব আছে। সো আমি এই ফর্মের মধ্যে আইডিটা হিডেনে রেখে দিব, দেখা যাবে না বাট পোস্টে যাবে, ঠিক আছে? আমি একটা ফর্ম ফিল নিচ্ছি যে ফার্স্ট নেমের পরে হিডেনে রেখে দিচ্ছি যাতে না দেখা যায়। কি হবে, ইউজার আন্ডারস্কোর আইডি, আর নেমটা কি হবে, ইউজার আন্ডারস্কোর আইডি, যাতে আই হিসেবেই যায়। আমি যদি ইনপুট বক্স আকারে রাখি, ইনপুট টাইপ টেক্সট আকারে রাখি, তাহলে তো কোথায় সিনট্যাক্স এরর করেছি, ইউজারের 64 এ, আচ্ছা ইউজার ক্লাসে 64 এ এরর আছে, তো ইউজার ক্লাসে 64 এ এরর আছে। এই যে আইডিটা দেখাচ্ছে না ফ্রি, তো আমাদের আইডিটা তো লাগবে না, লাগবে কি আইডি, মানে ভিজিবল হবে না, এখানে থাকবে বাট ইনভিজিবল থাকবে। ইনভিজিবল করার জন্য হিডেন, হ্যাঁ ইনপুট টাইপ যখনই আমি হিডেন বলে দিব তখন ওইটা কিন্তু আমার ফর্মের মধ্যে আছে বাট এটা ভিজিবল হচ্ছে না। নাইস, এটা আমার লাগবে পরবর্তীতে। এবার ইউজারের এখানে যাচ্ছি, সেট ফিল্ডের নাম কি হবে, ফার্স্ট নেম ইকুয়াল কি হবে, ডলার ডাটা ফার্স্ট আন্ডারস্কোর নেম। ওই এক জিনিস না, আপনি একটু ভুল করলেন, সেটা একরকম না, একরকম হলে নিয়ে আসতাম। ফার্স্ট নেম তো গন্ডগোল বেশি হবে, বরঞ্চ লিখলে আপনারা একটু বুঝতে পারবেন। লাস্ট কপি আমি এখান থেকে করব। হ্যাঁ ওই যে ডাটার মধ্যে চলে আসে না, পোস্ট পাঠিয়েছি না, কয়টা ফিল্ড, 2 3 4 5 হয়েছে, 6 7, কমা 2টা করে পড়ছে, কমা একটা করে পড়বে। হ্যাঁ এখানেও 2টা পড়েছে, তারপরে ঠিক আছে এখানেও পড়েছে, ঠিক আছে। লাস্ট নেম, এরপরে কি আছে বলেন, ফিল্ডগুলোর নাম, ইমেল অ্যাড্রেস, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড তো আমরা আপডেট করি নাই, তারপরে কি আছে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আমরা চেঞ্জ করি নাই, মোবাইল নাম্বার অ্যাড্রেস, ও মোবাইল নাম্বার,
তারপর সিটি ড্রপ ডাউনে আছে না, কান্ট্রিটা সিলেক্টেড হয় না, এটা ঠিক, বাট আমি তো চেঞ্জ করতে পারবো। কান্ট্রি কোন ইন্ডেক্স, না এটা তো পুরোটা একটা কোটেশনে থাকছে, এই কারণে প্রয়োজন নেই। লাস্টেরটা জিপ, তারপরে কি লিখতে হবে? user id equal quotation data user হলো তো। তারপরে if MySQL query SQL নিচে বলবো কি dive SQL error, তারপরে এখানে হ্যালো হ্যাঁ স্যার, আমি থাকুন কালকে ক্লাস না দুইটাই, 9-10 আছে সকালে দুটো। আচ্ছা ঠিক আছে, না আমি কনফিডেন্ট না। ঠিক আছে, আমি ফেসবুকে দুইটা গ্রুপে পোস্ট দিই। হ্যালো সাবির ভাই, হ্যাঁ আপনারা তো একা একা খেলেন, আমাদের তো দাওয়াতও দিলেন না। মেম্বার আমি মেম্বার, আমি তো মেম্বার পরের কথা। আমাদের ছেলে পেলে 20 জন এখানে বসে আছে, এরা নাকে হাত দিয়ে বসে আছে। হ্যাঁ এটা জানাই রাখলাম আর কি। আপনি SMS করে দেন, আজকে উপস্থিতি খারাপ আর কি, আজকে উপস্থিতি খারাপ। ঠিক আছে আচ্ছা, কালকে ক্লাস হচ্ছে না? হ্যাঁ কালকে দিনটা রেস্ট নেয়। MySQL এরর, তারপরে লোকেশন আমি চেঞ্জ করে দিচ্ছি।
এটার যতটুকু ব্যবস্থা ততটুকু কিন্তু করাই আছে, সকালে ওরা কিন্তু ঠিকঠাকই পায়। জানি না আপনাদের এখান থেকে কি হয় আপনাদের এই ব্যাচটার জন্য। এই যে আপনি সেদিন এই পেপারটা পড়লে তো আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে কিন্তু কারেকশন চলে আসছে আবার না তো আমাদের পরের ব্যাচটাতে মানে সকালের ব্যাচটাতে তো স্টুডেন্ট বেশ 32 জন স্টুডেন্ট। যদিও রেগুলার ওরা 25-26 জন থাকে, ওরা কিন্তু কখনোই বলে না যে আমরা ইন্টারনেট পাচ্ছি না। করে না করলে তো হবে না, তাই না? টাস্ক দেওয়া হয়, তারা করছে। এখন 40 জনের পারমিশন দেওয়া আছে ল্যাবের জন্য, 40টা কানেকশন হবে। যাই হোক, সামহাও একটা প্রবলেম তো আছে, বাট আমি রিপোর্ট করলে ওর বলে যে ফুল যেটা ব্যান্ডউইথ দেওয়া আছে পুরোটা ইউজ হচ্ছে। এরপরে ব্যান্ডউইথ বাড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। ব্যান্ডউইথ বাড়ানো না সেটা সামহাও কানেকশনই নেই, মানে লাইক ইউনিট কানেকশন করতে হয় অন্য করে অন্য ল্যাপটপ প্রবলেম আছে এই জন্য আপনার দরকার তাহলে যদি আমাদের সবাই করলাম। যাই হোক, আমি আরেকবার বলে দেখবো, দেখি। আচ্ছা দেখি আমাদের আপডেট হয় কিনা। আপডেট হলে তো আবার রিডিরেক্ট করে ভিউজারে চলে যাওয়ার কথা, তাই না? আলিফ কি হলো এটা তাহলে 5 অক্ষরে কি নাম লিখব? রনি লিখি না, তাহলে 4 অক্ষর হচ্ছে। দেখি হয়েছে না? রনি নাম লিখি। মোবাইল নাম্বারটা চেঞ্জ করি, আমি ডিজিট একটা কমিয়ে দিয়েছি চেঞ্জ করে। মানে র্যান্ডম চেক করছি যে মোটামুটি এগুলো চেঞ্জ হয়ে গেল। কান্ট্রি কিন্তু সিলেক্টেড ছিল না, সো কান্ট্রি কিন্তু আসেই না, তাই না? কান্ট্রিটা তো ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। কান্ট্রি আমি রনি আহমেদকে শ্রীলঙ্কা পাঠিয়ে দিই। আচ্ছা, রনি আহমেদ শ্রীলঙ্কা, ঠিক আছে, হচ্ছে, তাই না? তো আমি আপডেট লিখছি। তো নর্মাল এসকিউএল কমান্ড দিয়ে আমরা কিভাবে ডেটাবেসে ডাটা রাখা, ডেটাবেস থেকে ডাটা তোলা এবং এডিট করা, ডিলিট করা এবং সিম্পল ওপি কনসেপ্টের কিছুটা প্র্যাকটিস করা, এই বিষয়গুলো আমরা কিন্তু দেখার চেষ্টা করলাম, তাই না? তো আমি ফ্রেমওয়ার্কের আলোচনা শুরু করব। ফ্রেমওয়ার্ক সম্পর্কে আলোচনাটা করব আর কি। এখন জাভাস্ক্রিপ্ট আসবে এবং অনেকবার অনেকভাবে আসবে জাভাস্ক্রিপ্ট, এবং অলমোস্ট সবগুলো ক্লাসেই কিছু না কিছু জাভাস্ক্রিপ্টের ইমপ্লিমেন্টেশন হবে। আমরা অ্যাজাক্স দেখব, আমরা জেকোরিও দেখব, রাইট? তো সো আমরা ফ্রেমওয়ার্কের উপরে একটু দেখি সবাই যে ফ্রেমওয়ার্ক কি। হ্যাঁ, আমরা তো এখন একটা টেবিল থেকে ডাটা বই করব, অনেকগুলো একটা টেবিল 3টা টেবিল জয়েন্ট করে লিখতে হবে। হ্যাঁ, এটা জাস্ট সিম্পল অ্যাকশন দেখছেন, তাই না? সিম্পল অ্যাকশন দেখছেন। যখন আমরা প্রপার কোনো একটা রিয়েল লাইফ প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে যাব, তখন সিচুয়েশনগুলো অ্যারাইজ করবো এবং সিচুয়েশন অনুযায়ী আমরা এসকিউএল কমান্ড লিখবো, আমরা শিখবো। তো আমরা এখন একটা ছোট্ট টাস্ক করার চেষ্টা করব। ইন্টারনেটের হেল্প লাগবে। ফ্রেমওয়ার্কের সংজ্ঞা একটু বলতে হবে বা জানতে হবে আমাদের। পিএসপি ফ্রেমওয়ার্ক কি? পিএসপি প্রথমে ফ্রেমওয়ার্ক কি, ওকে প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক, তারপরে পিএসপি ফ্রেমওয়ার্ক কি এবং কতগুলো আছে শেষ করি। লিস্ট অফ ফ্রেমওয়ার্কস, বেস্ট পিএসপি ফ্রেমওয়ার্ক, মোস্টলি ইউজড পিএসপি ফ্রেমওয়ার্ক, তারপরে বলবো যে কোডিগনেটর ফ্রেমওয়ার্কটা কি। আমরা শিখবো তো কোডিগনেটর, তাই না? তো কয়েকটা কোশ্চেন করেছে, এর অ্যান্সার খুঁজে বের করতে হবে। এখন আপনি বলেন, পাশে বসেন কারো যেখানে নেট আছে। হ্যাঁ, আমি পাচ্ছি।
আমি পাচ্ছি, তুই যে আমার নেটওয়ার্ক দেখাচ্ছে এবং স্ট্রেংথ আছে। ব্রাউজ করে ব্রাউজ করে আপনার ভিতরে মনে হয় না আমারটা স্পেশাল। আসছে তো। ওয়্যারলেস তো নাই কনডেক্সে গিয়ে বলেন ল্যাবে ইমিডিয়েটলি পাবেল ভাইকে দরকার, ইমিডিয়েটলি। ইউএস মার্কেটের কাজগুলো ম্যাক্সিমামই আসে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের, মানে নির্দিষ্ট করে যে আপনি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক ইউজ করেন। ওকে, তো ফ্রেমওয়ার্ক সম্পর্কে বলবো। ফ্রেমওয়ার্কের একটা জিপ ফাইল আমি আপনাদের দিয়েছি, সবাই এটা একটু কালেক্ট করবেন। কালেক্ট করে আনজিপ করবেন, আনজিপ করে এর একটা নাম দেবেন, যে লাইক ব্লগ ব্যাস 10 htdocs এ রাখবেন এবং নেটবিনসে অ্যাড করবেন। এটা হবে আপনাদের টাস্ক। এখন খুব দ্রুত করে ফেলেন। ওকে, আমি এই অবস্থায় আনতে বলেছিলাম। আমি একটা জিপ ফাইল দিয়েছি আপনাদের। কোঅর্ডিনেটরের একটা জিপ ফাইল দিয়েছিলাম। যেটাকে আমি আনজিপ করার পর রাখতে বলেছিলাম htdocs এ এবং নাম দিতে বলেছিলাম ব্লগ ব্যাচ 10। এটা এখানে রেখেছি। রান করানোর পর এরকম একটা ওয়েলকাম টু কোঅর্ডিনেটর আসবে এবং আমি আবার ওই ফোল্ডারটাকে অ্যাটাচ করে দিতে বলেছিলাম নেটবিনসে। এতটুকু হয়েছে এবং সবাই করতে পেরেছেন। তো এবার আমি একটু কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু বলি। ফ্রেমওয়ার্ক মূলত কি, যেখানে আমরা বেঁধে দেওয়া কিছু ডিফাইন্ড রুলস অনুযায়ী কাজ করব এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল ফলো করব। যতগুলো ফ্রেমওয়ার্ক আছে সবাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল ফলো করে। শুধু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল ফলো করিয়েই তারা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষান্ত হয় নাই, তারা তাদের ডিফাইন্ড রুলস দিয়েছে কিছু। আমরা বলি যে কিছু স্ট্যান্ডার্ড আছে, বলি না বারবার যে এটা স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এই স্ট্যান্ডার্ড গুলোকেই তারা তাদের মতো করে রুলসে কনভার্ট করেছে। স্ট্যান্ডার্ড গুলোকে তারা রুলসে কনভার্ট করেছে। যখন আমরা ওই পার্টিকুলার ফ্রেমওয়ার্ক ইউজ করে বা কোনো একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে কাজ করতে যাব, ওই ফ্রেমওয়ার্কের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মেনে আমাকে কাজ করতে হবে। রুলস কোনগুলো, যেটাই স্ট্যান্ডার্ড আমরা বলি যেটা স্ট্যান্ডার্ড এটা ফলো করতে হবে, সেটাকে রুলসে ট্রান্সফার করেছে। তার মানে কি আপনি স্ট্যান্ডার্ড গুলো ভেঙে কাজ করতে পারবেন না। যেরকম আপনি এরর নিয়ে কোড আউটপুট দিতে পারেন না, পারেন? যেমন সিনট্যাক্স এরর করেছি, আমার আউটপুট দেখাবে? ওখানে সিনট্যাক্স এরর তো দেখবে কে? সার্ভার নিজে। বাট আপনি যদি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেন, স্ট্যান্ডার্ড রুলস ভায়োলেট করেন, তখন ওই ফ্রেমওয়ার্কের যে মেকানিজম আছে সে এরর ধরে দেবে। আমি কি বুঝতে পেরেছি? তার মানে ওখানে ডিফাইন কিছু রুলস আছে, ডিফাইন স্ট্যান্ডার্ড দেওয়া আছে। ওই স্ট্যান্ডার্ড রুলস যদি আমরা জানি, বুঝি এবং সেই অনুযায়ী কাজ করি, তাহলে আমি এখানে বসে যে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি এবং যে রুলস ফলো করছি
সারা ওয়ার্ল্ডে যারা ফ্রেমওয়ার্ক শিখছে বা ফ্রেমওয়ার্কে কাজ করছে তারা ওই একই রুলস ধরেই কাজ করবে, রাইট? এবং কোডের স্ট্যান্ডার্ড বা কোডের প্যাটার্ন সেম হবে। আমি যখন ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করব আর আমি যখন আমার মতো করে কাজ করব, আকাশ পাতাল তফাৎ আছে। এই ফ্রেমওয়ার্কের রুলস ডিফাইন করেছে কে? ওই ফ্রেমওয়ার্ক কোম্পানি। আমি তার রুলস ফলো করে কাজ করছি এবং আমি ওটা করতে কি বাধ্য। অন্য যে কেউ যদি করে সে আমি যেভাবে করছি এভাবেই করবে, তাই না? বাট আমি যখন করব র কোডিং, লাইক আমি একটা কোড করলাম, এটা আমি ইচ্ছে মতো কি ফাইলগুলো রাখতে পারছি না, ইচ্ছে মতো জায়গাগুলোতে ইচ্ছে মতো স্টাইলে কোড লিখতে পারছি। যে কেউ যে কোনো স্টাইলই ফলো করতে পারে কোডিং এর, বাট ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফাইন যে রুলস আছে ওই রুলস ফলো করেই আপনাকে কাজ করতে হবে। বোঝা যাচ্ছে? তো পিএসপি তে ফ্রেমওয়ার্ক অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ পিএসপি কে প্রথমের দিকে অনেকেই এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে চেত না, স্ক্রিপ্টিং বলা হতো, যদিও এখনো পিএসপির নামের সাথে স্ক্রিপ্টিং গন্ধটা লেগে আছে, রাইট? স্ক্রিপ্টিং বলা হতো কারণ পিএসপি তে ডিফাইন কোনো মডেল ছিল না কাজ করার। আপনি ইচ্ছে মতো কাজ করতে পারেন, এটার সিনট্যাক্স আপনি ইচ্ছে মতো ইউজ করছেন, আপনার যখন যা লাগছে সেটা আপনি নিচ্ছেন, কাজ করছেন, আউটপুট দেখাচ্ছেন। বাট আপনি যখন জাভা প্রোগ্রামিং এ যাবেন অথবা ডটনেট প্ল্যাটফর্মে সি, সি প্লাস প্লাস অথবা সি শার্পে যাবেন, তখন কি প্রথম থেকেই আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করে কোড এক্সিকিউট করতে হবে। মানে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ডেভেলপটি কি অবজেক্ট ওরিয়েন্টেড মডেল দিয়ে, পিএসপি সেটা প্রথমের দিকে ছিল না, রাইট? তো পিএসপি তে এখন অবজেক্ট ওরিয়েন্টেড মডেল হচ্ছে বেস্ট প্রোগ্রামিং মডেল। তো পিএসপি কে অবজেক্ট ওরিয়েন্টেড এ বাধ্য করানোর জন্য পিএসপি শুরু হওয়ার কিছুদিন পর থেকে বেশ কিছু কোম্পানি লেগে পড়ে যেটা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করতে বাধ্য করানোর জন্য কিছু স্কোপ রেডি করে। মিন্স তারা ওই তখনই ফ্রেমওয়ার্কের কনসেপ্টটা নিয়ে আসে যে আমি যদি কাজ করতে যাই পিএসপি দিয়ে এলোমেলো কাজ করা যাবে না, র কোডিং করা যাবে না, এখানে ওপি মডেল ইমপ্লিমেন্ট করেই আপনাকে কাজ করতে হবে। যদিও ওই সময়ে পিএসপি নিজেও কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয় নাই। মানে 2005 এর দিকে প্রথম ফ্রেমওয়ার্ক আসে জেন্ট ফ্রেমওয়ার্ক হিসেবে, তার কিছুদিন পরেই কেক এবং কোডিগনেটর আসে। প্রায় 2005 এর মধ্যে ওই এক বছরের মধ্যেই এই তিনটে ফ্রেমওয়ার্ক চলে আসে এবং 6 এর পর থেকে অত্যন্ত জনপ্রিয়তা পেতে শুরু করে কি জেন্ট, কোডিগনেটর এবং কেক, রাইট? জেন্ট কিছুটা ভারী এবং এটা মোর স্ট্রাকচার্ড, বিট কমপ্লেক্স, রাইট? এই কারণে এটা হয়তো এন্ড ইউজার পর্যন্ত ঠিক সেভাবে পৌঁছায় নাই। বড় বড় প্রজেক্টের জন্য এটা ফিট করে, বাট ছোট প্রজেক্টের জন্য কিন্তু জেন্ট ফ্রেমওয়ার্কটা ফিট করে না, আর এটা কিছুটা স্লো, রাইট? এটা একটা কারণ। তো প্রথমত ফ্রেমওয়ার্ক পিএসপি তে এসেছে পিএসপি কে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ফ্লেভার সেটা দেওয়ার জন্য। পরবর্তীতে ওই ফ্রেমওয়ার্ক গুলো আপডেট হতে হতে যখন পিএসপি নিজেই অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে তখন তারা এর মধ্যে নতুন প্রোগ্রামিং মডেল ইমপ্লিমেন্ট করা, প্রোগ্রামিং ডিজাইন মডেল ইমপ্লিমেন্ট করা শুরু করে। 2005-6 এ যখন ফ্রেমওয়ার্ক ছিল তখন ওখানে ওপি মডেল ফলো করতে বাধ্য করত। এখন ওপি মডেল যেহেতু পিএসপি নিজেই ফলো করে, সের উপরে আরেকটা ডিজাইন প্যাটার্ন, আরেকটা লেয়ার অ্যাড করেছে যে কোড করতে গেলে কোডিং এর একটা ডিজাইন প্যাটার্ন আছে, সেই ডিজাইন প্যাটার্নও আমাকে ফলো করতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড এরকম 20-25টা ডিজাইন প্যাটার্ন আছে প্রোগ্রামিং এর, এবং এর মধ্যে বেস্ট ডিজাইন প্যাটার্ন হচ্ছে এমভিসি। ওকে, এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার, এছাড়াও এমভিপি মডেল ভিউ প্রেজেন্টার, এবং এরকমের আরো 20টা মতো ডিজাইন প্যাটার্ন আছে কোডিং এর, যেটা নরমালি কোড করার সময় ফলো করা হয়ে থাকে আরো স্ট্রাকচার্ড, আরো ম্যাচিউরড প্রোগ্রামিং করার ক্ষেত্রে। তো ওয়ার্ল্ডে বেস্ট ডিজাইন প্যাটার্ন হিসেবে এখনো ধরা হয় কাকে?
এমভিসি কে এবং যা ফলো করে পুরনো তিনটা ফ্রেমওয়ার্ক কি জেন্ট, কোঅর্ডিনেটর এবং কেএসপি। আচ্ছা, এরপরে আসি, প্রথমে সে কাজ করেছে ওপি তে বাধ্য করার জন্য, রাইট? তারপরে কি করলো, এখানে ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করলো। পরে তার ইমপ্রুভমেন্টের এরিয়া কোথায়? তারপরের যে জায়গাগুলো সেটা হচ্ছে সে এখানে বেশ কিছু রিসোর্স রেডি করে রেখেছে, যার হেল্প নিয়ে আপনি খুব দ্রুতই প্রজেক্ট ডেভেলপ করতে পারেন। এখন যারা বেশ কিছু দিনের এক্সপেরিয়েন্স, রাইট, তারা কিন্তু মার্কেট জানে যে কি ধরনের প্রজেক্ট বেশি ডেভেলপ হয়, জানে না যে কি ধরনের প্রজেক্ট বেশি ডেভেলপ হয়, কোন কোন প্রবলেমগুলো ক্রিটিক্যাল, কোন কোন প্রবলেমগুলো গ্লোবাল সলিউশন দিয়ে দেওয়া সম্ভব, যেগুলো সলিউশন আপনি খুব সহজে ইউজ করতে পারেন। তার মানে এ ধরনের বেশ কিছু সলিউশন তারা তৈরি করে রেখেছে, আপনি সেখান থেকে ইউজ করতে পারেন। আমরা তো ক্লাসের কথা বলছি, ক্লাস কাকে বলে? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, তাই না, যেখানে টাস্ক এক্সিকিউট করা হয় থাকে কি নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ। সো এই কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের মধ্যে বেশ কিছু ক্লাস করা আছে, যেগুলোকে আমরা নরমালি বলে থাকি লাইব্রেরি। লাইব্রেরি বিষয়টা কি? লাইব্রেরি আর ক্লাস চলি দুটো বলতে পারেন একই জিনিস, বাট নামটা চেঞ্জ হয় কখন? যখন একটা ক্লাসের মধ্যে একটা নির্দিষ্ট এরিয়ার কাজ সম্পূর্ণ করে রাখা হয়, কমপ্লিট করে রাখা হয়। লাইক আমি সেশন বলছি, সেশন তো আমি জানি না কি, তাই না? লাইক আমি বলছি ইমেল, ওকে, ইমেল করবেন, ইমেল করার জন্য যা যা দরকার সব কিছু ওই ক্লাসের মধ্যে তৈরি করা আছে, যতগুলো ফাংশন দরকার সবগুলো ফাংশন তৈরি করা আছে। অন্য কোনো ফাংশন ওই ক্লাসে নেই, শুধু ইমেলের জন্য যে ফাংশনগুলো আছে সেটা ওখানে আছে, এবং ইমেল পাঠানোর জন্য যাবতীয় ফাংশনালিটি ওখানে রেডি করা আছে। তখন ওই ইমেল ক্লাসটাকে আমরা বলবো ইমেল লাইব্রেরি। বেশ কিছু ক্লাস একত্র হয়ে একটা নির্দিষ্ট কাজ করে, যে লাইক ডেটাবেজের জন্য আমার কয়েকটা ক্লাস আছে এবং সবাই কি ডেটাবেজ রিলেটেড অ্যাকশনগুলোই এক্সিকিউট করছে, সবগুলো মিলে আমি তাকে বলবো কি ডেটাবেজ লাইব্রেরি। ওকে, তাহলে কমপ্লিট ক্লাসকে কি বলা হয়? একটা পার্টিকুলার এরিয়ার কমপ্লিট ক্লাসকে বলা হয়ে থাকে লাইব্রেরি। এরকম বেশ কিছু লাইব্রেরি ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটরের মধ্যে আছে। এবার বলছি পিএসপি তে বেশ কিছু বিল্ট ইন ফাংশন আছে, আমরা জানি, রাইট? ফ্রেমওয়ার্কও নিজে নিজেই বেশ কিছু বিল্ট ইন ফাংশন তৈরি করে রেখেছে ফ্রেমওয়ার্কের। তার মানে ওই কোম্পানির ডেভেলপাররা একটা নির্দিষ্ট এরিয়ার, এখানেও তাই, তারা কিন্তু আলাদা আলাদা করে রেখেছে, স্পেসিফিক করে। আমরা কিভাবে আইডেন্টিফাই করব 700 বা 1000 বিল্ট ইন ফাংশন আছে, এখান থেকে একটা নির্দিষ্ট ফাংশন খুঁজে বের করা কঠিন, বাট আমার একটা ইউআরএল রিলেটেড ফাংশন দরকার। ওকে, বিল্ট ইন ফাংশন বাট ইউআরএল রিলেটেড, এই প্রবলেমটা আমি সলভ করতে পারছি না। ইউআরএল এর লাইক 4 নম্বর সেগমেন্ট আমি রিড করতে পারছি না, তো আমি একটা এক্সাম্পল বলছি, আপনারা বুঝতে পারবেন। আমি খুব সহজেই ফ্রেমওয়ার্কে যাব এবং ইউআরএল রিলেটেড যে হেল্পার ফাইল আছে ওখানে গিয়ে তার ডিফাইন ফাংশনগুলো পেতে পারি। তার মানে সে গুছিয়ে রেখেছে বিল্ট ইন ফাংশনগুলো, তার নিজস্ব যে বিল্ট ইন ফাংশনগুলো সেগুলো নির্দিষ্ট নাম দিয়ে দিয়ে গুছিয়ে রেখেছে। লাইক সিকিউরিটির জন্য সিকিউরিটি রিলেটেড ফাংশন, ইউআরএল এর জন্য ইউআরএল রিলেটেড ফাংশন, ফর্মের জন্য ফর্ম রিলেটেড ফাংশন, অ্যারের জন্য অ্যারে রিলেটেড ফাংশন, আরো যাবতীয় যে কাজগুলো আছে সবার জন্য আলাদা আলাদা ফাংশন, যতগুলো করে ডেফিনেশন দেওয়ার সেগুলো তারা নির্দিষ্ট ফাইলে দিয়ে রেখেছে। এই ফাইলগুলোকে বলা হচ্ছে কি হেল্পারস ফাইল, এবং সবগুলোই কি ইম্পর্টেন্ট। হয়তো আমার প্রজেক্টে এটা সব সময় ইউজ হবে না, বা সবগুলো একবারে সব প্রজেক্টে আসবে না। কোঅর্ডিনেটর দিয়ে কি এক টাইপের প্রজেক্ট তৈরি করা হবে? না, এটা একটা স্ক্র্যাচ, এটা একটা এমন একটা অবস্থা এটা এখন আছে, এটা বলতে পারেন একটা খোলস। আপনি এই খোলসটা ইউজ করে, এর আরো রিসোর্স আছে সেগুলো ইউজ করে আপনি আপনার মতো করে প্রজেক্ট ডেভেলপ করবেন। আপনার প্রজেক্টের কিছুই হয় না, এখন ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আপনার প্রজেক্টের কোড আপনি স্টার্ট করবেন ফার্স্ট HTML দিয়ে, বোঝা যাচ্ছে? বাট এখানে যখন আপনি কোড করতে যাবেন, প্রোগ্রামিং করতে যাবেন, তাদের ডিফাইন্ড রুলস আপনাকে ফলো করতে হবে, এমভিসি ডিজাইন প্যাটার্ন আপনাকে ফলো করতে হবে।
ঠিক আছে? সো এখানে ইম্পর্টেন্ট 3টা ফোল্ডার আছে, যদিও এখানে ফোল্ডার দেখা যাচ্ছে 4টা। এই দ্বিতীয় ফোল্ডারটা নেটবিনসের এনবি প্রজেক্ট, বাকি 3টা ফোল্ডারই ইম্পর্টেন্ট। আপাতত আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউজার গাইড। যত ফ্রেমওয়ার্ক এখন পর্যন্ত এসেছে, কোডিগনেটর ফ্রেমওয়ার্কের ইউজার গাইডটা সবচেয়ে ম্যাচিউর, সবচেয়ে বেশি অর্গানাইজ। এই ফ্রেমওয়ার্ক পড়ার হ্যাবিট যদি আমরা তৈরি করি, ফ্রেমওয়ার্ক সম্পর্কে অনেক ভালো জেনে যাব এবং যত প্রবলেম আমার সামনে আসবে সবই সলভ হয়ে যাবে, কারণ সবকিছু সুন্দর করে সলিউশন এখানে লেখা আছে। ওকে, আচ্ছা, এরপরে আসি সিস্টেম, যেটা নিয়ে আমি বলছিলাম। সিস্টেম ফোল্ডারটা মূলত ফ্রেমওয়ার্কের রিজার্ভ ফোল্ডার। এখানে লাইব্রেরিজ নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, আমি যা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে বেশ কিছু কাজ বা টাস্ক বা ক্লাস তৈরি করা আছে, কমপ্লিট ক্লাস, যেগুলো আমরা আমাদের প্রয়োজনে প্রজেক্টের মধ্যে খুব সহজেই ইউজ করতে পারবো। ওকে, বলছিলাম হেল্পারস আছে, এখানে বেশ কিছু হেল্পারস ফাইল আছে, প্রত্যেকের মধ্যে মিনিমাম 8টা 10টা করে ফাংশনের ডেফিনেশন আছে। যেমন এই ফ্রেমওয়ার্ক এই ফাইলগুলো তৈরি করে রেখেছে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু ফাংশনের ডেফিনেশন দিয়ে রেখেছে, যেটা আমাদের প্রজেক্ট তৈরি করার কাজে হেল্প করতে পারে। আর মেইন যে ফোল্ডারটা সেটা হচ্ছে কোর। এর মধ্যেই অ্যাকচুয়ালি এই ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করবে, আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে কিভাবে কাজ করব, এমভিসি ডিজাইন রুলস ফলো করছি কিনা, সব কিছু কন্ট্রোল করার জন্য যে কোড, রুলস এন্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করার জন্য যে কোড, সেটা লেখা আছে। সো আমরা কোর ফোল্ডারের মধ্যে কোনো নতুন ফোল্ডার বা ফাইল অ্যাড করব না বা রিনেম রিমুভ করব না, সেক্ষেত্রে ফ্রেমওয়ার্ক অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করতে পারে, রাইট? তো এই ফোল্ডারটা রিজার্ভ ফোল্ডার, রাইট? এখানেই মূলত ফ্রেমওয়ার্কের মেকানিজমগুলো কোড আকারে লেখা আছে। আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের মধ্যেও অনেকগুলো সাব ফোল্ডার আছে। এই সাব ফোল্ডারগুলোর মধ্যে ম্যাক্সিমাম ফোল্ডারই আমরা ইউজ করব, বাট প্রাথমিকভাবে আমরা যে কয়েকটা ফোল্ডার নিয়ে কাজ করব, এর মধ্যে আছে কনফিগ, সি ফর কন্ট্রোলার, MVCSC, আর M ফর মডেলস, মডেলস ফোল্ডার আছে, আর V ফর ভিউজ, তো ভিউজ ফোল্ডার আছে। সো আমরা প্রাথমিকভাবে এই 4টা ফোল্ডারের মধ্যে কাজ করব। তার মানে আমাদের যখন প্রজেক্টে কাজ করতে হবে তখন এই ফোল্ডারের মধ্যেই ম্যাক্সিমাম কোড বা সকল কোডই এখানেই লিখতে হবে। এটা অ্যাপ্লিকেশন কোড আর কি, আমাদের কোড। আমি যদি কোনো কিছু নতুন কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমি লিখতে পারি। ওকে, এখানে বাই ডিফল্ট কোনো কিছু থাকে না। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম ফ্রেমওয়ার্ক, কিছু বলবেন? ফ্রেমওয়ার্কের ডিফাইন্ড রুলস, ডিফাইন স্ট্রাকচার, মডেল, স্ট্র্যাটেজি, এর অ্যাডভান্টেজ গুলোর মধ্যে প্রথম অ্যাডভান্টেজ কি, এর লাইব্রেরি তৈরি করা আছে, হেল্পার ফাইল তৈরি করা আছে, যার মাধ্যমে আমি খুব দ্রুতই প্রজেক্টের কাজ এগিয়ে নিতে পারি, তাই না? যেগুলো কাজ আমাকে হয়তো অনেক দিন ধরে করতে হতো, এখানে করাই আছে, আমি ইউজ করছি। ওকে, দ্বিতীয়ত হচ্ছে অনেক বেশি সিকিউর। প্রজেক্টের সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার জন্য কয়েক লেভেলের সিকিউরিটি এখানে দেওয়া আছে। কোড লেভেল সিকিউরিটি, ঠিক আছে, ক্লাস লেভেল সিকিউরিটি, আবার কি সিকিউরিটি হেল্পার ফাইলও আছে, যার হেল্প নিয়ে আমি আমার প্রজেক্টটাকে সিকিউর করতে পারি। ওকে, ফ্রেমওয়ার্কের আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে রিলেশনগুলো এবং প্রজেক্টের স্ট্যান্ডার্ড গুলো, কোড গুলো আমরা স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী ফলো করাতে
এই কোডগুলো রিইউজ করাটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। এটা রিডেবল হচ্ছে কোডগুলো। রিডেবল কেন বলছি? যে আমি যে কোড লিখছি তাদের ডিফাইন্ড রুলস অনুযায়ী লিখছি। আমি যে কোডগুলো রাখছি ডিফাইন্ড রুলস অনুযায়ী একটা নির্দিষ্ট জায়গাতে রাখছি। আমরা যারা কোডিনেটর ফ্রেমওয়ার্ক জানি বা জানবো তারা কিন্তু জানে যে কোথায় কন্ট্রোলার রাখতে হয়। আমি যদি আপনাদের শেখাই, অন্য কেউ যদি করে, সো ওই জায়গাতেই তো সে রাখবে, তাই না? আমরা যে স্ট্যান্ডার্ড বা যে রুলস ফলো করে কাজ করব, সে ওই রুলস ফলো করেই তো কাজ করেছে। সো তাদের কোডগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। তার মানে ডেভেলপারস ফ্রেন্ডলি কোড হয়, একজনের কোড আরেকজন বোঝা যায়। বাট র কোড হলে এটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। ফ্রেমওয়ার্ক বেস কোডিং এ যদি প্রজেক্ট করতে করতে পুরো টিমও চেঞ্জ হয়ে যায়, তখনও কিন্তু ওই প্রজেক্টের উপরে ঠিক তেমনটা প্রভাব পড়ে না, যদি নতুন টিম ফ্রেমওয়ার্ক জানা হয়। অবশ্যই যে এসে কাজ করবে ফ্রেমওয়ার্ক জানা পাবলিকই তাকে বসাতে হবে। আমি র কোড করে এসেছি, আমাকে ফ্রেমওয়ার্ক সামনে দেওয়া হলো, সে কি পারবে? বাট যে ফ্রেমওয়ার্ক করে এসেছে তাকে র কোডের সামনে বসিয়ে দেওয়া হলো, সে কি পারবে? সেও হয়তো পারবে না। তার জন্য তো ইম্পসিবল। র কোড মাস্টার তারাও বোঝে না র কোড, রাইট? ফ্রেমওয়ার্ক যারা করে এসেছে, স্ট্রাকচার প্রোগ্রামিং যারা করে এসেছে, তারা র কোড দেখলে তো তাদের মাথার চুল একটাও থাকবে না, সে নিজেই ছেড়ে ফেলবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম যে ফ্রেমওয়ার্ক বেস প্রোগ্রামিং এ বেনিফিটটা কি? কোড অনেক বেশি রিডেবল হয়, কোড অনেক বেশি রিউজ করা সম্ভব হয়, ফ্রেমওয়ার্কের সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা আছে, এবং প্রজেক্ট দ্রুত করার জন্য অনেক এখানে হেল্প বলা যেতে পারে, অনেক কাজ এখানে করা আছে যেটা আমরা ইউজ করতে পারি আমাদের প্রজেক্টের মধ্যে। ঠিক আছে, এখন বলছিলাম যে ফ্রেমওয়ার্ক আমাদের দেশে 2007 থেকে মূলত ইউজ করা শুরু হয়েছে। এর আগে ফ্রেমওয়ার্ক পিএসপি তে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করা হতো না, অনেক বেগ পেতে হতো আর কি, অনেক ধরনের প্রবলেমও ক্রিয়েট হতো। স্টিল অনেক কোম্পানি আছে যারা ফ্রেমওয়ার্ক ইউজ করে না, র কোডিং বা ওপি প্রোগ্রামিং কে প্রায়োরিটি দিয়ে থাকে। বাট এই ধরনের প্রোগ্রামিং এ যে প্রবলেমটা হয়, প্রজেক্টটা ডেভেলপারস ডিপেন্ডেন্ট হয়ে যায়, প্রবলেমে থাকে কোম্পানি এবং ক্লায়েন্ট। যে কোনো মুহূর্তে প্রজেক্টটা রিস্কের মধ্যে চলে যেতে পারে, রাইট? যদি আমার ডেভেলপারের অসুস্থ হয়ে পড়ে, ফর এক্সাম্পল একদম লাস্ট ফেজে ডেভেলপমেন্ট চলছে, ওই সময়টাতে সে অসুস্থ হয়ে গেল, অথবা সে জব ছেড়ে দিল, অথবা কি অনেক কিছুই হতে পারে, রাইট? তো সেই ক্ষেত্রে ওই যে পার্টিকুলার প্রজেক্টটা ওইটা শেষ করার জন্য কাউকে যখন আপনি বসাবেন, তার পুরো কোডগুলো বুঝে সেটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়াটা অনেক বেশি দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি যখন কোনো একটা র প্রজেক্টের কোডিং এ কাজ করছেন, ওই প্রজেক্টটা অনেক বেশি ডিপেন্ডেন্ট আপনার উপরে। আপনি যা এক্সপেক্ট করছেন কোম্পানির কাছ থেকে, কোম্পানি সেটা আপনাকে দিতে পারছে না, সো আপনি চেষ্টা করবেন অন্য কোথাও চলে যেতে, বিশেষ করে এই ফিল্ডে, তাই না? আপনাদের এক্সপেকটেশন লেভেলটা দিন দিন বাড়বে, রাইট? তো ঠেকে রাখাটা কঠিন। তো সেই ক্ষেত্রে আপনি যখন যাওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু কোম্পানি আপনাকে নানাভাবে আটকানোর চেষ্টা করবে, কারণ আপনি চলে গেলে প্রজেক্টের কি হবে, আর প্রজেক্ট চলে গেলে কোম্পানির কি হবে, আর কোম্পানি, তাই না, ক্লায়েন্টকে কি বলবে? ওকে, কারণ র কোড করা কোনো প্রজেক্ট সেকেন্ড কোনো ডেভেলপার দিয়ে যেটা সাকসেসফুলি আপনি কমপ্লিট করবেন, এই চান্স অনেক কম থাকে। তো ফ্রেমওয়ার্ক বেস থাকলে আপনি কিন্তু ফ্রি থাকতে পারেন, রাইট? এরকমও হয়েছে যে র কোড হয়তো করতো কোম্পানিগুলোতে, তার 2 মাসের স্যালারি হয়তো ছেড়ে আসতে হয়েছে, রাইট? কোনো কোম্পানিতে যখন যাচ্ছেন, আপনি যদি জোর করে চলেই আসেন, 2 মাস তো মিনিমাম ছেড়ে আসতে হয়, কারণ 1 তারিখে রেজিগনেশন লেটার দিতে হয়। আমি যদি ফেব্রুয়ারির 1-এ অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে চাই, জানুয়ারির 1-এ আমি রেজিগনেশন লেটার দিব। ওকে, তো জানুয়ারির 1-এ রেজিগনেশন লেটার দিতে হলে আমার স্যালারি হয় প্রতি মাসের 10 তারিখে, 9-10 তারিখে, মানে
ডিসেম্বরের স্যালারি আমি পাই নাই, আর জানুয়ারির যে পাবো না এটা তো আমি শিওর। তারপরেও আপনাকে হয়তো জানুয়ারি পুরো কাজটাকে করেই দিতে হবে। আপনি আশা করবেন হয়তো স্যালারি দেবে, বাট আলটিমেটলি তো দেবে না। পরের 1 মাস কাজ করা, এটা একটা পার্ট যে আপনি হয়তো 2 মাসের স্যালারি ছেড়ে রেখে সাহস করে গেলেনই, বাট নতুন যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানিতে যদি আপনার পুরনো কোম্পানি থেকে কোনো ফোন যায় তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে, তাই না? যে আপনি তাকে বিপদে ফেলে এসেছেন, স্ট্রেট এতটুকুই বলবে। তাদের দোষ থাকতেই পারে, তাই না? তাদের দোষ থাকতে পারে, আপনার অবস্থা কি হবে? বলেও বলা যাবে না কোন কোম্পানিতে যাবে। আপনার সিভিতে তো থাকবে, তাই না? আর ওরা তো জানবেই, হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন। ফ্রি কোনো কেউই কাজ করায় নেয় না, আপনারা কাজ কি তাই করবেন নাকি? ফ্রি করলে কি আপনি 2 মাস এই কোম্পানিতে ছেড়ে গেলেন, বেতন না নিয়ে ওইখানে গেলেন, ওরা ফোন দিল, ওইখানে 1 মাস পরে বেতন না দিয়ে বাইরে দিল। না, এই যে সিচুয়েশনটা এটা তো মানে আপনি যখন হবে তখন কি আপনি লাইক তাকে হয়তো বিপদে ফেলে যাচ্ছেন, ফর দ্যাট সে হয়তো লাস্ট স্টেপ হিসেবে আপনাকে ওই ব্যবস্থা নিয়েছে। আপনি এমন অবস্থায় যাচ্ছেন যে লাইক প্রজেক্টের লাস্ট স্টেজ, সে হয়তো আপনাকে রিকোয়েস্ট করছে যে না থাকেন এটা তুলে দিয়ে যান, বাট আপনি তার তুলে দিতে গেলে আপনার ওই জব আর থাকে না, মানে যেটা নতুন পেয়েছেন ওটা তো অন্য কেউ নিয়ে নেবে। সিচুয়েশনটা বুঝতে পারছেন? গাড়াকলে কে পড়বে? ডেভেলপারই তো পড়বে। আপনি নিজেকে সেফ রাখতে হবে। নিজে সেফ থাকার সহজ উপায় কি? স্ট্যান্ডার্ড কিছু শেখা, রাইট? যে আমি ফ্রি, আমি 1 মাস আগে রেজিগনেশন লেটার দেব, আমি পরের মাসে চলে যাব, আমি বলে দিব যে এর মধ্যে কাউকে আমাকে দেন, আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। অথবা অন্য কোনো কোম্পানিতে জয়েন করলেও আমি হয়তো 5 দিন 10 দিনের ছুটি নিয়ে এসে তাকে পুরো প্রজেক্ট আমি বুঝিয়ে দিয়ে যেতে পারবো। আমি জাস্ট তাকে ওভারভিউ দিয়ে যাবেন, কনসেপ্টটা বলে দেবেন, কোড সে নিজেই বুঝে নেবে। ঠিক আছে? সো অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে এর আগে, এখন বিষয়টা অনেকটা কমে এসেছে, কারণ অধিকাংশ কোম্পানি ফ্রেমওয়ার্ক ইউজ করছে। কোঅর্ডিনেটর করুক আর কে করুক অথবা চেইন করুক অথবা ওয়াই লাগানো যাই করুক না কেন, তা কিন্তু ফ্রেমওয়ার্ক বেস কাজ করছে এবং প্রবলেম অনেকটাই কমে এসেছে। কিন্তু ইস্যু যে আমরা ফ্রেমওয়ার্কে সেফ থাকতে পারি, তো আমরা প্রথমের দিকে ইনস্টলেশনের যে বিষয়টা সেটা একটু দেখবো, এবং এটা আছে ইউজার গাইডের মধ্যে। আপনারা কিভাবে ইউজার গাইড দেখতে পারেন এখানে এসে একটু খেয়াল করেন, এখানে ইউজার গাইড বলে একটা বিষয় আছে, লিংক আছে। ইউজার গাইড এই লিংকটাতে যদি আমরা প্রেস করে দেই, টেবিল অফ কন্টেন্ট আছে, এখান থেকে ডাউনলোড লিংক আছে, ইনস্টলেশন ইনস্ট্রাকশন আছে, আপডেট কিভাবে করা যায় সেটা আছে, কোনো প্রবলেম হলে ট্রাবল শুটিং আছে। তো আপনারা এই একটু ইনস্টলেশন ইনস্ট্রাকশনটা একবার একটু দেখেন। ইনস্টলেশন ইনস্ট্রাকশন এই লাইন, এই পাতাটা একটু পড়ার চেষ্টা করেন। আমি 5 মিনিট পরে ইনস্টলেশনের কাজ শুরু করব। হ্যাঁ, তাহলে ইউজার গাইড পড়ানো শুরু করে দিলাম। হ্যাঁ, তো আস্তে আস্তে পড়তে হবে, ইউজার গাইড ধরে ধরে একটু একটু করে আগাতে হবে। তো আমি ইনস্টলেশনের জন্য যাব, ইনস্টলেশন করে আমরা এখানে একটা ডিজাইনও নিয়ে আসবো আমাদের প্রজেক্টের মধ্যে। আমি টেমপ্লেট নামে একটা ফোল্ডার দিয়েছি, যারা বাইরে গিয়েছিলেন তারা হয়তো পান নাই, তো একটু নিয়ে নেন। আমি তো ক্লাস চলতেছে, 5:30টায় শেষ হবে, তারপরে আমি বসুন্ধরায় যাবো। বসুন্ধরায় গিয়ে ওটা কিনে নিয়ে বাসায় আসবো। আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করে বাসায় আসবো। হ্যাঁ, কেনাটা জরুরি, ওটা কেনাটা জরুরি, আমি টাকা পয়সা নিয়ে আসি তো সাথে। ওকে দেন, ঠিক আছে। তুমি একটু খেয়ে নাও, কিছু বিস্কিট খাও। আচ্ছা, আল্লাহ আল্লাহ। আচ্ছা, তো আমাদের এখানে প্রথমে যে কাজটা করতে হবে, সবাই একটু দেখি এবং সবাই একটু শুনি ভালো করে।
বিষয়টা কি হবে। ইনস্টলেশন করার আগে আমরা আমাদের ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, তারপর ইনস্টলেশনে যাব। আমরা বলছিলাম যে কোঅর্ডিনেটর কাজ করে MVC তে, ঠিক আছে। বাট যেভাবে আমরা দেখবো সেটা হচ্ছে যে লাইক আমরা দেখছি এটা একটা চোখ, হ্যাঁ, আমরা দেখছি আমাদের সামনে থাকবে B, মাঝখানে থাকবে C, আর তারপরে থাকবে M, ওকে, এবং M এর পাশে থাকবে অ্যাকচুয়ালি আমার D। তাহলে আমরা প্রোগ্রামিং এর জন্য এটাকে বলতে পারি VCM, MVC, মডেল ভিউ কন্ট্রোলার। এখন এটা একটা সিস্টেমেটিক প্রসেস যে আমি কিভাবে প্রোগ্রাম করব, সিস্টেমের মধ্যে আমাকে ঢুকতে হবে এবং সিস্টেম অনুযায়ী আমাকে চলাফেরা করতে হবে, তাই না? তো সিস্টেমে যদি আমি ঢুকতে চাই যে লাইক ইউজিং HTTP, আমি এই সিস্টেমের মধ্যে ঢুকতে চাচ্ছি, তো HTTP কোন একটা ফোল্ডার লাইক blog _bash 10 এর মধ্যে app ফোল্ডার, সিস্টেম ফোল্ডার, ইউজার গাইড এবং আরেকটা ফাইল আছে index.php। খেয়াল করেছেন? একটু খেয়াল করেন যে ওখানে index.php ফাইলটা আছে, আর index.php ফাইলটাই এক্সিকিউট হবে এবং সে আমাকে নিয়ে যাবে app ফোল্ডারে। এখন অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে ফ্রেমওয়ার্ককে ইনিশিয়ালাইজ করার জন্য, কাজের জন্য রেডি করতে বা তাদের রুলস এন্ড রেগুলেশন গুলো ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য কনফিগ নামে একটা ফোল্ডার আছে। মূলত ইনস্টলেশনটা হবে ওই কনফিগ ফোল্ডারে, পড়েছেন না যে কনফিগ এর মধ্যে দিয়েছে এই ফাইলগুলো আমাকে কাজ করতে হবে। সো ইনডেক্স আমাকে পাঠিয়ে দেয় কোথায়? অ্যাপ্লিকেশনের ভেতরকার কনফিগে। কনফিগের প্রত্যেকটা ফাইল, ওখানে 10-11টা ফাইল আছে, প্রত্যেকটা ফাইলই এক্সিকিউট হয়। ওকে, আমি যখনই এক লিংক থেকে আরেক লিংক যাব তখনই এই কাজটা হবে। কারণ ওই লিংকের হিসাবটাই পরে আসি। কনফিগ এর একটা স্পেসিফিক ফাইল আছে রাউটস, যার মাধ্যমে আমাকে পাঠিয়ে দেবে অ্যাপ্লিকেশনের মধ্যে কন্ট্রোলার্স ফোল্ডারে, ঠিক আছে। কন্ট্রোলার্স গুলো থাকবে কোথায়? কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে। কন্ট্রোলার্স কি? এটা একটা ক্লাস। মডেল কি? এটা একটা ক্লাস। আর ভিউজ কি? এটা একটা ফাইল। আপাতত এতটুকু। তাহলে ভিউজ কি, মডেলস কি, কন্ট্রোলার্স কি সেটা বুঝলাম, ওকে। বাট কার কি কাজ সেটা বলে নেই। সো এই যে মেকানিজমটা, ইনডেক্স আমাকে কনফিগে পাঠাচ্ছে, কনফিগের সবগুলো ফাইল এক্সিকিউট হচ্ছে, রাউটস আমাকে কন্ট্রোলারে পাঠাচ্ছে। এই কারণে এই কন্ট্রোলারকে MVC ডিজাইন প্যাটার্নের গেটওয়ে বলা হয়। আর আমি যখন কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকবো থ্রু কনফিগ ইউজিং কন্ট্রোলার, রাইট? সো কন্ট্রোলারের ভেতরে বেশ কিছু কন্ট্রোলার ক্লাস আমার থাকতে পারে। আমি আগেই বলেছি যে একটা প্রজেক্ট করতে গেলে একটা ক্লাস দিয়ে কি হয়? নির্দিষ্ট পার্টের জন্য নির্দিষ্ট করে ক্লাস লিখতে হয়, তাই না? তো এখানে থাকবে অনেকগুলো কন্ট্রোলার ক্লাস, আর কন্ট্রোলার্স কে বলা হয়ে থাকে ফ্রেমওয়ার্কের গেটওয়ে। এর কাজ কি? এর কাজ হচ্ছে ভিউ এর সাথে মডেলের রিলেশন এস্টাবলিশ করা, ডাটা অর্গানাইজ করা এবং ভিউ এর সাথে মডেলের রিলেশন এস্টাবলিশ করা। তো কে করবে? এক একটা করে ক্লাসের ভেতরে থাকবে নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিজ, ঠিক আছে। তো কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে অনেকগুলো ক্লাস থাকতে পারে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে কি থাকবে? মেথডস এন্ড প্রপার্টিজ। প্রথম কোন কন্ট্রোলারটা এক্সিকিউট হবে সেটা বলে দেবে কনফিগ ফোল্ডারের একটা নির্দিষ্ট ফাইল যার নাম রাউটস। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখব। কন্ট্রোলার সম্পর্কে সামান্য ধারণা হলো সে কি করবে। কন্ট্রোলার্স
যখন কোনো একটা পেজ আউটপুটে নেয়ার আমি কোনো একটা পেজ আউটপুটে দেখতে চাচ্ছি, কন্ট্রোলারস এর একটা নির্দিষ্ট ফাংশনই ভিউ এর ভেতরে রাখা পেজগুলো আউটপুট আকারে দেখাবে, রাইট? আমি যখন কন্ট্রোলারে যাচ্ছি, কন্ট্রোলারকে বলছি কোনো একটা ক্লাস, ওই ক্লাসের মধ্যে থাকবে কি ফাংশন, কোনো একটা ফাংশন কি করবে, একটা পেজকে লোড করবে। তার মানে যত পেজ আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যাব তখনই প্রত্যেকের জন্য একটা একটা করে ফাংশন রাখতে হবে কোথায়, ক্লাসের মধ্যে। তার মানে আমি ডাইরেক্ট ফাইলের নাম বলে হাইপারলিংক ক্লিক করলে ওই ফাইলটা এক্সিকিউট হবে না। নরমালি যেটা হয়, আমি ভিউ ইউজার ক্লিক করলাম, ভিউ ইউজার চলে আসলো, আমি সাইন আপ ক্লিক করলাম, সাইন আপ পেজ চলে আসলো। ফ্রেমওয়ার্কের মধ্যে এই কাজটা করা যাবে না। ভিউজ এর মধ্যে যা থাকবে সবই কি ডট পিএসপি এক্সটেনশনের ফাইল। ক্লাস গুলো হতে হলে তো অবভিয়াসলি পিএসপি হতে হবে, তাই না? এটা ইন্টারফেস ফাইল থাকবে, কোনো এক্সিকিউটেবল কোনো কিছু থাকলে সেটা চলে আসবে কোথায়, ভিউ এর মধ্যে। সো ভিউ কে লোড করার দায়িত্ব কার, কন্ট্রোলারের ফাংশনের। এখন ভিউ থেকে সেট অফ ডাটা আমার ওই ডেটাবেসের দিকে যাবে। সো ওই সেটের ডাটাটা পাঠাবো প্রথমে আমি কন্ট্রোলারের কোনো একটা ফাংশনের কাছে, কন্ট্রোলার পাঠাবে কোনো একটা মডেলের কাছে, আর মডেল সেই ডাটাটাকে পাঠাবে। মানে মডেলের মধ্যে কি থাকবে, ডেটাবেস রিলেটেড অ্যাকশন গুলো এবং সাইটের বিজনেস লজিক। সাইটের বিজনেস লজিক ইমপ্লিমেন্ট হবে এবং ডেটাবেস রিলেটেড অ্যাকশন গুলো এক্সিকিউট হবে কার মধ্যে গিয়ে, মডেল ক্লাসের মধ্যে গিয়ে। এখানে একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয় যেটা কোডিগনেটর বাধ্য করে না, বাট আপনি নিজে থেকেই এটা ইমপ্লিমেন্ট করবেন। সেটা হচ্ছে প্রতিটা কন্ট্রোলারের জন্য আলাদা আলাদা মডেল ক্লাস। যে লাইক আমার কন্ট্রোলার ক্লাস 1 এর জন্য যে ডেটাবেস রিলেটেড অ্যাকশন গুলো হবে সবই কি মডেল 1 ক্লাসটা মাধ্যমে সম্পন্ন হবে, ঠিক আছে? তো আমি যদি বলি কন্ট্রোলার ক্লাস 1 তাহলে এটা বলবো মডেল ক্লাস 1, কন্ট্রোলার ক্লাস 2 মডেল ক্লাস 2। এর ফাংশনটা মডেল ক্লাস কন্ট্রোলার ক্লাস 2 এর ডেটাবেস রিলেটেড অ্যাকশন গুলো হবে কি মডেল ক্লাস 2 এর মাধ্যমে। ওকে, তাহলে তিনটা সম্পর্কে কিছুটা ধারণা হলো। এটা ইন্টারফেস, এটা কি রিলেশন এস্টাবলিশ করে, গেটওয়ে হিসেবে কাজ করে, ডাটা অর্গানাইজ করে, অনেক কাজটা। তো শুধু যে সে ডাটা দিয়েই ক্ষান্ত থাকে তাও না হতে পারে। আমি প্রথমবার যখন আসি এরকম হতে পারে সে মডেলে যাচ্ছে, ডেটাবেস থেকে ডাটা নিয়ে কন্ট্রোলারে আসছে, দেন ভিউ লোড করছে, রাইট? কোন একটা প্রজেক্টে গেলাম, লাইক ব্লগ প্রজেক্ট, আমি ব্লগের হোমে গেলে কি ফার্স্টেই ব্লগগুলো চলে আসে না? যে ফার্স্ট পেজটা আমার সামনে আসলো, সে নরমাল কোনো পেজ না, সে ডেটাবেস থেকে ব্লগগুলো তুলে এনেছে, রাইট? সো আমরা 25th ক্লাসের মধ্যে একটা কমপ্লিট ব্লগ সাইট ডেভেলপ করা শিখে যাব, বোঝা যাচ্ছে? এবং এটা ফ্রেমওয়ার্ক দিয়েই। তো ডাইনামিক নেক্সটটাও আপনারা শিখে যাবেন। একটা কন্ট্রোল প্যানেল থাকবে, দ্যাট মিন্স অ্যাডমিন একটা কন্ট্রোল প্যানেল থাকবে, ফ্রন্ট এন্ড একটা প্যানেল থাকবে যেখানে অ্যাডমিন কন্ট্রোল করবে সবকিছু, রাইট? তো প্রাথমিকভাবে যেমন ফার্স্ট যে ফাংশনটা আমি যখন আমার প্রজেক্টের উপর ক্লিক করছি, রাউটস ওই কন্ট্রোলারে আসছে, সে কিন্তু ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আমার ভিউ এর কাছেই পাঠাচ্ছে। বাট আমরা এখানে যা হয়েছে সেটা হচ্ছে যে আমি যখনই আমার প্রজেক্টে ক্লিক করেছি, কনফিগের সবগুলো ফাইল এক্সিকিউট হয়েছে, রাউটস এক্সিকিউট হয়েছে, একটা নির্দিষ্ট কন্ট্রোলার আছে যার নাম ওয়েলকাম, ওয়েলকামের ভেতরে একটা ফাংশন আছে যার নাম ইনডেক্স, যেটা অটোমেটিক এক্সিকিউট হয়ে একটা ভিউ লোড করেছে যার নাম হচ্ছে ওয়েলকাম ভিউ। ওকে, দ্য ডিফল্ট স্ট্রাকচার। সো এটা আমরা চেঞ্জ করে নিব। আর ইনস্টলেশন বলতে কিছু কনফিগারেশনাল চেঞ্জ আছে, যে চেঞ্জগুলো আমরা করে নিলেই আমাদের কোডিগনেটরটা ইনস্টল হয়ে যাবে। ওকে, না, আপনি ফ্রেমওয়ার্কই ওই প্যাটার্নটা তৈরি করে রেখেছে। আপনি কিন্তু কন্ট্রোলার ছাড়া ইউআরএল এ কন্ট্রোলার না দিলে ভিউ লোড হবে না। কন্ট্রোলারের কোনো একটা ফাংশনই ভিউ এর একটা ফাইল লোড করবে। আপনি ডাইরেক্ট প্রজেক্টের পরে ভিউ ফাইলের নাম বললে সেটা লোড করতে পারবে না কোডিগনেটর। ওকে, সবকিছুই ফাংশন বেস।
আপনি যখন মডেল কোনোভাবেই মডেলের কোনো ফাংশনই ইউআরএল এ ডিসপ্লে করে না, ইউআরএল এ ডিসপ্লে করে শুধু কন্ট্রোলার। হাইট থাকে কে? ভিউ আর মডেল। ডিসপ্লে করে কে? কন্ট্রোলার। ইন্টারফেস থাকে কোথায়? ভিউ এর মধ্যে। লোড হয় কার মাধ্যমে? কন্ট্রোলার দিয়ে। এই বিষয়গুলো বুঝতে পারবেন আস্তে আস্তে। ওকে, তো আমরা প্রথমে যাব অ্যাপ্লিকেশন ফোল্ডারে, অ্যাপ্লিকেশনের কনফিগে, এবং কনফিগ থেকে আমরা প্রথমে যে ফাইলটা খুলবো সেটা হচ্ছে অটোলোড। এটা হয়তো ইনস্টলেশনে বলা নেই, বাট আমি এটা অ্যাড করে নিচ্ছি। অ্যাডিশনাল প্রজেক্টের অ্যাপ্লিকেশনের মধ্যে কনফিগ সাবফোল্ডারের অটোলোডে। হ্যাঁ, আমি একবার করছি, আপনারা দেখেন, সাথে সাথে করতে পারলে গুড, না হলে একবার দেখতে থাকেন, আমি করার সুযোগ যদি সময় পাই দিব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমরা যে জায়গাগুলোতে কাজ করতে যাচ্ছি, যে লাইক আমি যখন একটা প্রজেক্টে কাজ করতে যাব, একটা প্রজেক্টে কাজ করতে গেলে কিছু বিষয় আছে যেটা কমন লাগবেই, ম্যান্ডেটরি না, হ্যাঁ ম্যান্ডেটরি বলা যায়। ওকে, কিছু কিছু কাজ একেবারেই ম্যান্ডেটরি। আমি যখন একটা ডাইনামিক প্রজেক্ট তৈরি করতে যাব, আমাকে ডেটাবেজ অ্যাকশন করতেই হবে। আমি যদি ডাইনামিক প্রজেক্ট তৈরি করতে চাই, আমার অ্যাডমিন প্যানেল থাকতেই হবে। তো এর জন্য একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে হলে আমার সেশনের দরকার আছে, আমার ডেটাবেস ক্লাসের দরকার আছে, যেটা অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কের মধ্যে ডেভেলপ করা আছে। আমি বললাম না, কিছু লাইব্রেরি তৈরি করা আছে যেগুলো আমরা খুব সহজে ইউজ করতে পারি। তো অটোলোড এমন একটা জায়গা, এখানে যদি আমি দিয়ে রাখি, তাহলে আমি যখন প্রজেক্ট ক্লিক করেছি, আমি আমার প্রজেক্টের যে কোনো জায়গায়, লাইক কন্ট্রোলার অথবা মডেল অথবা ভিউ, সে যে কোনো জায়গা থেকে কি এই ক্লাসের ভেতরকার ফাংশনগুলো আমি খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবো। নর্মালি কোনো ক্লাসের ফাংশন অ্যাক্সেস করতে গেলে কি করতে হয়? লিঙ্ক করতে হয় এবং অবজেক্ট তৈরি করতে হয়। তার মানে আপনি লিঙ্ক এবং অবজেক্ট তৈরি করার কাজটা এখানে লেখার মাধ্যমেই করে ফেলছেন। যদি 100 জায়গায় ইউজ করতে চান, বারবার করে লিঙ্ক তৈরি করা এবং অবজেক্ট তৈরি করার দরকার নেই। এখানে লিখে রাখলে অটোমেটিকই সেটা লোড করে নেবে এবং ওই ফাইলের নামেই অবজেক্ট তৈরি করে রেখে দেবে। এখানে রাখতে হবে ক্লাস ফাইলটার নাম। তো আমি এখানে কোটেশন দিয়ে, অ্যারের মধ্যে কোটেশন দিয়ে প্রথমেই লিখব ডেটাবেজ, এটা লাগবে, এবং আরো রাখছি সেশন। ঠিক আছে, ডেটাবেজ এবং সেশন এই দুটো ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইউজ হয় এই দুটো ক্লাস। এটা লাইব্রেরি বলছি আমি। সো লাইন নাম্বার 55-এ আমি দুইটা লাইব্রেরি অটোমেটিক লোডে দিয়ে রেখেছি, যাতে এটার দ্বিতীয়বার আমাকে প্রজেক্টের মধ্যে গিয়ে নতুন করে লোড করা এবং অবজেক্ট তৈরি করার প্রয়োজন না হয়। এবার আসছি হেল্পারে। হেল্পারে 67 নাম্বার লাইনে আমি যেটা লিখবো সেটা হচ্ছে ইউআরএল হেল্পার, এবং কমা দিয়ে লিখবো ফাইল হেল্পার। ইউআরএল হেল্পার এবং ফাইল হেল্পার, ইউআরএল হেল্পার এবং ফাইল হেল্পার। ইউআরএল নামে ফাইল তৈরি করা আছে এবং রিলেটেড ফাংশনগুলো ওই ফাইলের মধ্যে ডিফাইন করা আছে। ফাইল নামে একটা ফাইল আছে, এটা হচ্ছে হেল্পার্স ফোল্ডারে সিস্টেমের মধ্যে আছে, এবং ওর ভেতরে ফাইল রিলেটেড ফাংশনগুলো ডেফিনেশন দেয়া আছে। হ্যাঁ, এখানে আমি ওই ফাইলগুলো, আমি যে কোনো ফাইলের ফাংশন লিংক কল করতে গেলে কি ইনক্লুড বা রিকোয়ার ওয়ান্স করতে হয় না? আমরা পিএসপিতে শিখেছিলাম র কোডিং এ, যে ইনক্লুড করতাম অথবা রিকোয়ার ওয়ান্স করতাম। রিকোয়ার ওয়ান্স করলে কি তার ফাংশন পেয়ে যেতাম। আমি যদি প্রজেক্টের মধ্যে এগুলোকে বারবার ইউজ করতে চাই, তো প্রতিবারই কি আমাকে লিংক করতে হবে না? লিংক করার কাজটা আমি এক জায়গায় করে রাখছি, সিস্টেমের মধ্যে, সিস্টেম হেল্পার্স এর মধ্যে। উপরে লাইব্রেরি যেটা আমি লোড করলাম এটা আছে সিস্টেম লাইব্রেরি ফোল্ডারের মধ্যে। হেল্পার যেটা আমি লোড করছি সেটা আছে সিস্টেম হেল্পার ফোল্ডারের মধ্যে। শুধু ফাইলের নামটা আমি লিখছি, সে অটোমেটিক সেটাকে লিংক করে দেবে।
ফাইলের ভিতরে এগুলো না, ফাইলের নাম লিখলে আমি তার ভেতরের গুলো যদি কল করি পেয়ে যাব। ঠিক আছে, ফাইলের নামের সঙ্গে আমি লিংক করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আসছি আমি 83 নম্বর লাইনে। আমি কনফিগারেশন, কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন যে কনফিগে একটা কনফিগারেশন দিতে হবে, তাই না? কনফিগে কনফিগারেশন দিতে হবে। সো আমি লোড করছি অটোমেটিক লোডে কনফিগকে। কনফিগ নামে একটা ফাইল আছে, খেয়াল করেন আমাদের কনফিগ ফোল্ডারের মধ্যে config.php নামে একটা ফাইল আছে, রাইট? এটাকে আমি কল করছি। তার আগ থেকে একটু দেখে নেই যে আমি যে লাইব্রেরিগুলো লোড করেছি সেটা আছে সিস্টেমের লাইব্রেরিজ ফোল্ডারে, আর আমি লোড করেছি কাকে? লোড করেছি ডেটাবেসকে, এবং লোড করেছি আমি সেশনকে। সেশনও নিচে আছে, কই সেশন? এই যে সেশনকে। ঠিক আছে, আমি লোড করেছি সেশনকে এবং লোড করেছি ডেটাবেস। কারো তো অনেক লাইব্রেরি আছে, হ্যাঁ ফোল্ডারের মধ্যে। আমি বললাম না যে অনেকগুলো ক্লাস একবারে যখন হবে তখন এটা লাইব্রেরি। সো ডেটাবেসের জন্য অনেকগুলো ক্লাস আছে, এই জন্য এরা একটা ফোল্ডারের মধ্যে রেখেছে। হ্যাঁ, সব লোড হয়ে যাবে, ডেটাবেস রিলেটেড সবগুলো ক্লাস রেডি থাকবে। ফোল্ডারের নাম ধরে কল করেন, ফাইলের কল করছেন। আমি ওখানে অটোলোডের মধ্যে যে নামটা দিচ্ছি সে লাইব্রেরির মধ্যে চলে আসবে এবং যার সঙ্গে ম্যাচ করবে তাকেই লোড করে নেবে। কোরের মধ্যে সেটা ডিফাইন করা আছে। আমি কিন্তু স্মল লেটারে লিখেছি, বাট এটার নাম কি? ক্যাপিটালাইজ ফরম্যাট। বাট কীভাবে ধরবে সে নিজে জানে, রাইট? সেই স্মল লেটার ক্যাপিটাল লেটার তার জন্য বড় ব্যাপার না, সে ওটাকে ম্যাচ করে ফেলবে। ঠিক আছে, সিস্টেমই এগুলোকে ম্যানেজ করছে। আচ্ছা, আর এই যে কনফিগ ফাইলটা সেটা কোথায় আছে? কনফিগ ফাইলটা আছে অ্যাপ্লিকেশনের কনফিগের config.php, এক্স্যাক্টলি একদম অটোলোডের নিচ দিয়েই। তো আমরা অটোলোড ফাইলটাকে একটু যখন চেঞ্জ করেছি সেভ করব। সেভ করার পর যদি আমরা এই ফাইলটা একটা লোড দেই, ডেটাবেস এরর না? ফ্যাটাল এরর তো আসার কথা না। একটা ডেটাবেস এরর আসতে পারে অথবা সেশন এরর আসতে পারে। ডিবি এরর আসবে। আমি যখন ডিবি এররটা সলভ করে দিব তখন আমার মাইস্কুয়েল যে সেশন এররটা আসবে। হ্যাঁ, সেশন ক্লাসটা, সেশনের এররটা আসবে। আর আপনারটা যে এরর আসছে এটা অ্যাবনর্মাল, আদারওয়াইজ সেই কারণেই বলছি অর্থাৎ ফ্রেমওয়ার্কের মধ্যে প্রবলেম আছে। অথবা আপনার ওই লিনাক্সের যে অ্যাপাচি কিছু কনফিগারেশনাল প্রবলেম আছে। হ্যাঁ ঠিক আছে, ওইটা আমারও আসবে। আমার ডেটাবেসটা, আপনাদের ডেটাবেসটা আসে নাই আর কি। হ্যাঁ, কারো কারো ডেটাবেস আসছে। এটা পিএসপি ভার্সনের জন্য হয় আর কি। পিএসপি ভার্সন আমার, আমি বলেছি পিএসপি ভার্সন হচ্ছে আমার ইনস্টল আছে 1.7.3। এটা ওয়ান অফ দ্য বেস্ট ভার্সন। অনেক ধরনের ফল্ট সে ধরতে পারে। অনেক ভার্সন আছে 7.1 অথবা 8.1, এগুলো কিন্তু ধরতে পারবে না। ওরা ওই সেশনের এররটা ধরে বসে আছে। যাই হোক, এই এররটা কেন এসেছে সেটা আমি আগে বলে নিই। আমি যখন অটোমেটিক লোডে ডেটাবেস ক্লাসটাকে লোড করেছি, সেই ডেটাবেসের সার্ভার কানেকশন এবং ডেটাবেস সিলেক্টেড অবস্থায় দেখতে চাচ্ছে। বাট আমরা যেটা করেছি, ডেটাবেসের সার্ভার কানেকশন এবং সিলেক্টেড অবস্থায়, ডেটাবেসটা সিলেক্টেড অবস্থায় দেখতে চাচ্ছে। আমরা কিন্তু সেই কনফিগারেশনটা দেই নাই। সো ডেটাবেসের কনফিগারেশনটা দিতে হয় অ্যাপ্লিকেশনের ডেটাবেস যে কনফিগের মধ্যে যে database.php-টা আছে, database.php এই ফাইলের মাধ্যমে। সো database.php ফাইলের মধ্যে দেখেন লাইন নাম্বার 51-এ ডিফল্ট হোস্ট নেম কি? লোকাল হোস্ট। ইউজার নেম কি হবে? রুট। পাসওয়ার্ড কি হবে? ব্ল্যাঙ্ক। আর এখানে আমাদের ডেটাবেসের নামটা বলে দিতে হবে, তাই না? তো আমরা লোকাল হোস্টে গিয়ে লোকাল হোস্ট php-myadmin-এ যাই, একটা ডেটাবেস বানিয়ে আসি। না, আমরা আমাদের নতুন করে করব। db blog batch 10।
কোলেশনটা কি হবে? UTF-8 general CI create. সো ডেটাবেজের নামটা আমাকে এখানে বলে দিতে হবে db _blog _batch 10. আচ্ছা, এবার যদি আমি এখান থেকে লোড দিয়ে দেই, ডেটাবেজ এররটা প্রবাবলি পাবেন না, তাই না? ডেটাবেজ এররটা সলভ হয়ে গেছে না? আমি এখানে কি লিখেছি? ডেটাবেজের নামটা বলে দিয়েছি, ইউজার নেম রুট দিয়েছি, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। অবভিয়াসলি ওটা সলভ করবে, তো আমার তো চলে আসে, আমার ডেটাবেজ এরর সলভ। সো এবার আসছে কি, ইন অর্ডার টু ইউজ দ্য সেশন ক্লাস ইউ আর রিকোয়ার্ড টু সেট অ্যান এনক্রিপশন কি ইন ইওর কনফিগ ফাইল। হ্যাঁ, আসবে, এটা সলভ হবে। হ্যাঁ, এটা সলভ হবে। বলেছিলাম যে সিকিউরিটি দেয়, সেশনের মাধ্যমে কিন্তু ফ্রেমওয়ার্কের মধ্যে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা হয়। আর ফ্রেমওয়ার্কের যে ধরনের সিকিউরিটি লেভেল, এই সিকিউরিটি লেভেল ফ্রেমওয়ার্ক যেহেতু ফ্রি, যে কেউ নিতে পারে, যারা হ্যাকার তাদের কাছে তো থাকতে পারে, তো সিকিউরিটি স্তরটা তারা রেডি করে ফেলতে পারে না। তো ফ্রেমওয়ার্ক এই ভার্সনে 2.1.4-এ যেটা তারা করেছে, 2.1.4-এ এসে তারা এমন একটা স্ট্রিং আমাদের কাছ থেকে চায় যার মাধ্যমে ডাইনামিক্যালি সে সেশন কি জেনারেট করে। তার মানে কি, তারা নির্দিষ্ট কোনো কি দিয়ে জেনারেট করে না, তারা আমাদের দেওয়া কি এর মাধ্যমে জেনারেট করে। ওখানে যে কোনো কিছু হতে পারে, তাই না? আমি আমার নামও লিখে দিতে পারি, অথবা এবিসিডিও লিখে দিতে পারি। ওইটাই কি করবে, আমার সেশনকে সিকিউর করে ফেলবে। আগে কি ছিল, ডাইনামিক্যালি সেশন যেভাবে, সেশন ক্লাস যেভাবে জেনারেট করতো, ঠিক সেভাবেই জেনারেট হতো। এখন সেশন ক্লাসটা হ্যাকারদের কাছে আছে, তারা তো প্যাটার্ন বুঝতেই পারে, তাই না, সেশন সিকিউরিটিটা। বাট এখন সেশনের যে কিটা জেনারেট হবে, সেই কিটা তারা ডাইনামিক্যালি ইউজারের কাছ থেকে নিয়ে জেনারেট করছে, এবং এই কিটা দেওয়ার জন্য আমাকে বলছে কনফিগ ফাইলে যেতে হবে। তো আপনারা কনফিগ ফাইলে আসেন, কনফিগ ফাইলে কন্ট্রোল জি দিয়ে লাইন নাম্বার 227, হ্যাঁ 227 নাম্বার লাইনে এখানে বলা আছে এনক্রিপশন কি, তাই না? এনক্রিপশন কি ইন অর্ডার টু ইউজ, তো আমরা এই এনক্রিপশন কিটা দিয়ে দিব, রাইট? আমি যে কোনো একটা নাম লিখেছি। সো এটা হচ্ছে আমার সিকিউরিটি কি। এটা কি করবে, এই স্ট্রিংটার উপর বেস করে সে তার কি জেনারেট করে নেবে, রাইট? আচ্ছা, এনক্রিপ্ট করে তার সিকিউরিটি কিটা জেনারেট করবে। আমার ফাইলের মধ্যে তো সে ঢুকতে পারছে না, রাইট? তার কাছে হয়তো ফ্রেমওয়ার্কটা থাকতে পারে, ফ্রেমওয়ার্কের সেশন ক্লাস নর্মালি যে কিটা নেয়, সেই কিটা নিয়ে জেনারেট করতো, সেটা হয়তো অনেকেই এখন বুঝে ফেলেছে, এই জন্য এই জায়গাটা সে ডাইনামিক করে ফেলেছে। ফ্রেমওয়ার্ক নিজেই সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার জন্য সেশনটাকে একদম লক করে ফেলেছে। তারা তাদের মতো করে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করে। না, এটা ফ্রেমওয়ার্কের ব্যাপার, ফ্রেমওয়ার্ক নিজে এটাকে এনক্রিপ্ট করে সিকিউর করে ফেলবে যখন আমি আমার প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, এবার দেখেন আমাদের এররটা আর নেই, এরর চলে গেছে না? এরর চলে গেছে। সো এরপর যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একদম উপরে চলে যাব, কনফিগ ফাইলেরই একদম উপরে যাব, এবং এখানে দু একটা চেঞ্জ আমাকে নিয়ে আসতে হবে। প্রথমত যে চেঞ্জটা আমি নিব সেটা হচ্ছে কনফিগ ফাইলে বেস ইউআরএলটা দিয়ে দিব। বেস ইউআরএল বলতে বোঝাচ্ছি আমাদের ডোমেইন অ্যাড্রেস। আমাদের বেস ইউআরএলটা কি, localhost/blog-bash10 এবং http সহ কিন্তু লিখতে হবে। তো এটা কপি করে আমি এখানে বসিয়ে দিলাম।
পাশে স্ল্যাশটাও লাগবে, হ্যাঁ কপি করে জাস্ট পেস্ট। হ্যাঁ অনলাইনে পাবলিশ করার সময় ডোমেন নেম, শুধু ডোমেন নেম, HTTP সহ ডোমেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর লাইন নাম্বার 29 থেকে এই index.phpটাকে রিমুভ করে নিব। লাইন নাম্বার 29 যে বক্সটা দেখা যাচ্ছে, যে অবস্থা ছিল কোটেশন সিঙ্গেল কোট, এখান থেকে এই index.phpটাকে আমি রিমুভ করে নিচ্ছি। এটার ইউজ পরে বুঝতে পারবেন কেন আমি index.phpটাকে রিমুভ করছি। এরপরে যাবেন আপনারা লাইন নাম্বার 60-তে। হ্যাঁ, লাইন নাম্বার 60-তে ইউআরএল সাফিক্স। আমি চাইলে আমার কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা প্রজেক্টের রাইট সাইডে ইউআরএল এর শেষে যে কোনো ধরনের এক্সটেনশন বসাতে পারি, যে কোনো ধরনের, আপনার নামও বসাতে পারেন। আমরা নর্মালি কি দেখি .html, .java, .cs, রাইট, .aspx, .net, এগুলো দেখি না একদম লাস্টে। তো যে কোনো কিছুই আপনি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে যদি থাকেন, আপনি এক্সটেনশন, আমি ইউজ করছি PHP বাট আমি লিখছি ASPX, অথবা আমি আমার নামও দিতে পারি, অথবা আমি ABCDও লিখতে পারি। ওকে, সাইটে দেখা যায় পেজের নামগুলোই দেখা যায় না, শুধুমাত্র লিঙ্ক করতেছি চলে যাচ্ছে ঠিকই, কিন্তু পেজটার নাম কি তার দেখা যায় না। ওটা অ্যাজাক্স দিয়ে করেছে, ঠিক আছে, ওটা অ্যাজাক্স দিয়ে করেছে। এখন আমাদের এখানে ফ্রেমওয়ার্কে যেটা হবে, যেগুলো এক্সিকিউটেবল ফাইল, ভিউ ফাইল, এই ফাইলগুলো কিন্তু কখনোই ইউআরএল এ আসবে না, ফাইলগুলোর নামও ইউআরএল এ আসবে না, ইউআরএল এ আসবে কন্ট্রোলারের ফাংশন নেম। তার মানে আমার ফাইল এক্সিকিউট হচ্ছে একটা, ইউআরএল ডিসপ্লে করছে আরেকটা, সেটা আরেক ধরনের সিকিউরিটি। নর্মালি র কোডিং এ যা এক্সিকিউট হয় ওই নামে সার্ভারে ফাইল থাকে, ওইটা ধরেই কিন্তু ইনজেক্ট করা হয়, ঠিক আছে, ওই ফাইলটাকে অ্যাটাক করা হয়। বাট কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে ইউআরএল ডিসপ্লে করবে একরকম, এক্সিকিউট করবে ডিফারেন্ট ফাইল। আর ইউআরএল প্রোটেক্ট করার জন্য, মানে ইউআরএল এ যা ডিসপ্লে করছে এটা হচ্ছে কন্ট্রোলার ক্লাস, ক্লাসকে প্রোটেক্ট করার জন্য ফাংশনালিটি এর লেখা আছে, মানে ক্লাসকে সিকিউর করার জন্য, বুঝা যাচ্ছে। সো কয়েক লেভেলের সিকিউরিটি ফ্রেমওয়ার্কের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। সো আমি এখানে জাভা লিখে রাখি, এটা ইমপ্লিমেন্ট করে দেখাবো, যে কোনো কিছুই পসিবল। দিয়ে দেন আপনি ইচ্ছা মতো। না, এখানে আমি দেখলাম যে ওয়েলকাম টু কোঅর্ডিনেটর ডিসপ্লে করছে, তাই না? ওয়েলকাম টু কোঅর্ডিনেটর আসে, তার মানে আমার আপাতত কাজ হয়েছে। লাস্টে আরেকটা জায়গায় একটু দেখবো, আমি বলছিলাম যে রাউটসে লেখা থাকে যে কোন কন্ট্রোলারটা এক্সিকিউট হবে। এই কন্ট্রোলারের একদম শেষে গিয়ে একটা লাইন আছে, ডিফল্ট কন্ট্রোলার, ওকে, ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম। দ্যাট মিনস আমার অ্যাপ্লিকেশনের মধ্যে কন্ট্রোলার্স ফোল্ডারে ওয়েলকাম নামে একটা ফাইল আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে কন্ট্রোলার্স ফোল্ডারে ওয়েলকাম নামে ফাইল আছে, এবং সেই ফাইলটাকেই সে তার কন্ট্রোলটা দিয়ে দিচ্ছে। তার মানে কনফিগ পুরো কন্ট্রোল দিয়ে দিচ্ছে কার কাছে? এখন ওয়েলকাম নামে কন্ট্রোলারের কাছে। তো আমরা যাই কনফিগ, কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে ওয়েলকাম নামে একটা ফাইল আছে, সেখানে পুরো কন্ট্রোলটা চলে যাচ্ছে। আর এখানে এসে দেখেন, একটু খেয়াল করে, আমি যে স্টাইলটা আপনাদের বলেছিলাম, ফাইলের নাম যেভাবে হবে ক্লাসের নাম ঠিক সেভাবেই হবে, বাট ক্লাসের নামটা ক্যাপিটালাইজ ফরম্যাটে হবে। এইটা কি সিআই কন্ট্রোলারটা কি দেখি, প্যারেন্ট কন্ট্রোলার, ওয়েলকামের প্যারেন্ট কন্ট্রোলার। আমরা যত কন্ট্রোলার ক্লাস তৈরি করব সবই হবে সিআই কন্ট্রোলারের চাইল্ড, এটা মনে রাখবেন সবাই। যখনই কোনো কন্ট্রোলার ক্লাস তৈরি করব তখনই সেটা এক্সটেন্ড করে দিতে হবে কাকে? সিআই কন্ট্রোলারকে, আদারওয়াইজ কাজ করবে না, ওকে। কারণ সিআই কন্ট্রোলার কোনো কন্ট্রোলার ক্লাসকে এক্সটেন্ড করার সাথে সাথে কি হয়, মানে কোনো ক্লাসকে এক্সটেন্ড করলে কি হয়, প্যারেন্টের কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়ে যায় না, রাইট? তো প্যারেন্টের কনস্ট্রাক্টরের মধ্যে কিছু মেকানিজম তৈরি করা আছে যেগুলো আমরা ওই চাইল্ড ক্লাসের মধ্যে ইউজ করে থাকি। হ্যাঁ, তো আপাতত আমরা এতটুকু বুঝি। এবার আসি পিএসপি ডিফল্ট কনসেপ্টে। পিএসপি ডিফল্ট রুলস অনুযায়ী
নর্মালি সে যদি ইন্ডেক্স দেখে অটোমেটিক এক্সিকিউট হয়, তাই না? রেড ফ্ল্যাগ দেখালে গাড়ি যেমন থেমে যায় না, পিএসপি ইন্ডেক্স দেখলে মাথা খারাপ হয়ে যায়, ওটাকে রান করে দেয় যে কোনো জায়গায়, তাই না? মানে সার্ভার ইন্ডেক্স দেখলে সে রান করে। সো কন্ট্রোলারের নাম ওয়েলকাম, যখন আমি বলেছি এর নামে ইন্ডেক্স নামে ফাংশন আছে, সো এটাকে অটোমেটিক সে রান করে দেবে, রাইট? আমি যখনই ওয়েলকাম কন্ট্রোলারে আসলাম, ইন্ডেক্স ফাংশন পেয়েছি, সে অটোমেটিক সেটাকে রান করবে। ইন্ডেক্স নামে কোনো কিছু না পেলে সে আর কোনো কিছু করতে পারবে না, স্টাক হয়ে যাবে ক্লাসের মধ্যে। দেখেন, আমি যদি ক্লাসের নামটা চেঞ্জ করে দেই, এখন ইন্ডেক্স নেই, ইন্ডেক্স এ অবস্থায় আছে, 404 পেজ নট ফাউন্ড, তাই না? একটা এরর, এটা একটা এরর পেজ, আপনি এরর পেজটা তৈরি করে নিতে পারেন। ওকে, এরর পেজটা তৈরি করা আমরা দেখব। আচ্ছা, তাহলে ইন্ডেক্স ফাইলটা ইন্ডেক্স ফাংশনটা অটোমেটিক লোড হয়। এর ভেতরে কি লেখা আছে? এর ভেতরে যেটা লেখা আছে হচ্ছে দিস, এটা তো আমরা জানি অবজেক্ট, তাই না? লোড কি এটা তো জানি না। ভিউ কি? লাস্টে থাকে তো ফাংশন, তাই না? অ্যাকচুয়ালি দিস লোড এটা একটা প্রপার্টির নাম, প্রপার্টি একটা অবজেক্ট, রাইট? প্রপার্টির নাম প্রপার্টি বলা হচ্ছে, প্রপার্টি বলতে যেটা বোঝায় আমি বলেছিলাম সংজ্ঞাতে, প্রপার্টি একটা ভেরিয়েবল হতে পারে, প্রপার্টি একটা অ্যারে হতে পারে, একটা অ্যারের ইন্ডেক্স হতে পারে, অথবা একটা অবজেক্টও একটা প্রপার্টি হতে পারে। অ্যাকচুয়ালি দিস লোড অবজেক্ট অফ লোডার অ্যান্ড কোর ক্লাস। লোডার এবং কোর কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের বিল্ট ইন ক্লাস, যেটা ডিফাইন করা আছে সিস্টেম কোর ফোল্ডারের মধ্যে। আবারও বলছি, এই দিস লোড হচ্ছে অবজেক্ট অফ লোডার ক্লাস অ্যান্ড কোর ক্লাস, যে ডিফাইন করা আছে সিস্টেমের কোর ফোল্ডারের মধ্যে, কি লোডার এবং কোর ক্লাসের মধ্যে। একটু এখানে যাই, দেখেন বুঝতে পারবেন আর একটু ক্লিয়ার। এই প্রপার্টিটা তৈরি করা আছে সিআই কন্ট্রোলারের মধ্যে। সিআই কন্ট্রোলারের কনস্ট্রাক্টর, আমি বলেছিলাম যে কনস্ট্রাক্টরের মধ্যে যখনই কোনো ক্লাসের অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করি বা এক্সটেন্ড করি, কনস্ট্রাক্টর লোড হয়, তার মানে কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়েছে। কনস্ট্রাক্টর যদি এক্সিকিউট হয়, উপরে নিচে কি হচ্ছে আমি জানি না, বাট এই লাইনটা একটু দেখেন। দিস লোড এখানে অ্যাসাইন হচ্ছে কি এই লোডার ক্লাস, লোডার ক্লাসের কি লোড এবং কোর দুইটা বিল্ট ইন ক্লাস, ফ্রেমওয়ার্কের বিল্ট ইন ক্লাস, যার অবজেক্ট তৈরি হচ্ছে এবং রেখে দেওয়া হচ্ছে কার মধ্যে? দিস অ্যারো লোডের মধ্যে। ঠিক আছে, তো আমরা এই দিস লোড দিয়ে অনেক কিছুকে অ্যাক্সেস করতে পারবো, অলমোস্ট সবকিছু, ফ্রেমওয়ার্কের অলমোস্ট সবকিছুকে দিস লোড অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। আস্তে আস্তে বুঝবো, আজকে আমরা আপাতত এতটুকু বুঝি। ভিউ হচ্ছে লোডার ক্লাসের একটা বিল্ট ইন ফাংশন, তো আমি দিস লোড বলে ভিউ এর একটা ভিউ ফাংশনকে কল করছি, যেটা লোডার ক্লাসের একটা পাবলিক ফাংশন এবং একটা প্যারামিটার নেয়, স্ট্রিং প্যারামিটার নেয়। ওকে, এবং এই স্ট্রিং প্যারামিটার যেটা আমি পাঠাবো সেটা হচ্ছে একটা পেজের নাম, যা তৈরি করা আছে ভিউজ নামে ফোল্ডারে, রাইট? একটু খেয়াল করেন, আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাপ্লিকেশনের ভিউজ ফোল্ডারে ওয়েলকাম মেসেজ নামে একটা ফাইল আছে, যার নামটা এখানে লেখা হয়েছে, এবং ওয়েলকাম মেসেজ ফাইলটাই কিন্তু এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, এই যে বলাই হচ্ছে যে এই ফাংশন যা লোড করবে সব থাকবে ভিউজ ফোল্ডারে, ভিউ ফোল্ডারের মধ্যেই থাকতে হবে। ভিউজ ফাংশনের ফার্স্ট প্যারামিটার হবে স্ট্রিং, এবং এটা একটা ফাইলের নাম, এবং ফাইলগুলো থাকবে ভিউজ নামে সাবফোল্ডারে। তাহলে আমরা আরেকটা পেজ বানাইলে সেম ভাবে বলে ওই পেজটা কল করলে আমি যদি বলি লাইক হোম নামে কোনো কিছু আছে, আমি হোম নামে কোনো কিছু নেই, সো এরর দিচ্ছে আনএবল টু লোড দ্য রিকোয়েস্টেড ফাইল home.php। বাট আমি যদি আমার ভিউজের মধ্যে একটা ফাইল করি হোম, এবং এখানে আমি লিখি ওয়েলকাম টু
কোঅর্ডিনেটর। এবার দেখেন কি আসছে, হোমটা লোড হয়ে গেছে, তাই না? তো দিস লোড ভিউ, এটা হচ্ছে একটা বিল্ট ইন, ভিউটা হচ্ছে বিল্ট ইন ফাংশন কার, ভিউটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আমার লোডার ক্লাস। লোডার ক্লাসটা আছে কোথায়? সিস্টেম কোর ফোল্ডারে, একদম এই নিচ দিয়ে দেখাচ্ছে, দেখেন সিস্টেম কোর ফোল্ডারের মধ্যে লোডার ক্লাসটা আছে। আর এই ফাংশনের প্রথম যে প্যারামিটারটা হবে সেটা হচ্ছে একটা স্ট্রিং, আর এই স্ট্রিং এর নামে যদি ভিউস ফোল্ডারে কোনো ফাইল থাকে সেটাকে সে লোড করে দেবে, তার হচ্ছে কাজ। হ্যাঁ, ম্যাচ করবে না, অবশ্যই ফাইলের এক্সটেনশন হতে হবে পিএসপি, মানে ভিউজ এর মধ্যে .php এক্সটেনশন ছাড়া কোনো এক্সটেনশনের ফাইল রাখলে সেটা কাজ করানো যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কন্ট্রোলার বানাই যদি আলটিমেটলি ভিউ দেখাতে চাই, আমাদের এখানে এটা বলে দিতে হবে। ওকে নাও, তো আমি আপাতত আজকে এখানে রাখছি, বাট আপনারা ইনস্টল করেন, আমি এই পেন ড্রাইভের মধ্যে ডাটাটা দিয়ে দিচ্ছি। আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, ওই যে লাস্ট প্যানের, হ্যাঁ, আপনার পেন ড্রাইভ থেকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা।